স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে ইনকাম ট্যাক্সের নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের আগেই বলেছি যে আমাদের হেডস অফ ইনকাম 5টা আছে, তার মধ্যে আমরা 3টে হেডস অফ ইনকাম অলরেডি কমপ্লিট করে ফেলেছি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কমপ্লিট করে ফেলেছি, ইনকাম ফ্রম স্যালারি কমপ্লিট করে ফেলেছি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন কমপ্লিট করে ফেলেছি। আর আমাদের দুটো হেডস অফ ইনকাম বাকি আছে, একটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স, আর আজকে যে হেডস অফ ইনকামটা করাবো সেটা হচ্ছে প্রফিট এন্ড গেইনস অফ বিজনেস এন্ড প্রফেশন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্রফিট এন্ড গেইনস অফ বিজনেস এন্ড প্রফেশন আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের 28 নম্বর ধারা থেকে 44 নম্বর ধারায় উল্লেখ আছে। এই প্রফিট এন্ড গেইনস অফ বিজনেস এন্ড প্রফেশন যাদের ক্লাস 11 এবং 12 এ ইনকাম ট্যাক্স অর্থাৎ কস্টিং এন্ড ট্যাক্সেশন সাবজেক্টটা ছিল, তারা এই চ্যাপ্টারটা করোনি। তো কি আছে, অসুবিধা নেই, তোমরা এই বিকমে এই চ্যাপ্টারটা শিখে নেবে। ঠিক আছে, তোমাদের যে 5টা হেডস অফ ইনকাম ছিল, তোমাদের 4টে হেডস অফ ইনকাম তোমরা 11-12 এ পড়েছো, কিন্তু একটা হেডস অফ ইনকাম করোনি, সেটা এই বিকমে এসে করতে হচ্ছে। ঠিক আছে, তো এখন এই প্রফিট এন্ড গেইনস অফ বিজনেস এন্ড প্রফেশনটা একটু জেনে নেবো। দেখো, কোনো ব্যক্তি বিজনেস করে যে টাকাটা ইনকাম করে, ঠিক আছে, সেটা কোথায় চলে যায়? প্রফিট এন্ড গেইনস অফ বিজনেস এন্ড প্রফেশন। বা সবাই যে বিজনেস করবে এমন কোনো কথা নেই, কোনো কোনো ব্যক্তি প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে। প্রফেশন, যেমন প্রফেশনের এক্সাম্পলে যদি আমরা আসি, ডক্টর, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার, এক্সেট্রা। ঠিক আছে, এরা এদের প্রফেশনকে কাজে লাগিয়ে যে ইনকামটা করবে সেটাও চলে আসবে প্রফিট এন্ড গেইনস অফ বিজনেস এন্ড প্রফেশনে। বিজনেস দেখতেই পাচ্ছ তোমরা আশেপাশে অনেক বিজনেস আছে, যেমন বাটার জুতোর দোকান, খাদিমসের জুতোর দোকান, অজন্তার দোকান, তারপর বলো টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, এরা বিজনেস করে যে প্রফিটটা আর্ন করছে, ঠিক আছে, সেটা চলে যাবে পিজিইপি তে, অর্থাৎ প্রফিট গেইনস বিজনেস এন্ড প্রফেশনে। আবার দেখো ডক্টর, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার, এরাও তো ইনকাম করছে, এদের ইনকামটা কোথায় চলে আসবে? এটাও বিজনেস প্রফেশনে চলে আসবে। কারণ ডক্টর, ইঞ্জিনিয়ার ওদের প্রফেশনে করছে, আর টাটা কোম্পানি ওটা বিজনেসে চলে আসবে। এবার দেখো, যারা বিজনেস করে তারা কি করে? লাভ। অর্থাৎ যারা বিজনেস করে তারা কি করে? তারা প্রফিট করে বা গেইন, প্রফিট বা গেইন বলতে পারো। কিন্তু ধরো যারা প্রফেশনের সঙ্গে যুক্ত, যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার, এদের ক্ষেত্রে ইনকাম হয়। এবার প্রশ্ন হলো, ইনকাম আর প্রফিট দুটো জিনিস কি এক? না, ইনকাম আর প্রফিট জিনিসটা এক নয়। প্রফিট জিনিসটা কি? বিজনেসের ইনকাম থেকে বিজনেসের অল এক্সপেন্স বাদ দিলে যেই টাকাটা রিমেইনিং পড়ে থাকে সেটাই হচ্ছে তোমার প্রফিট। ঠিক আছে, তো বোঝা গেল তো প্রফিট জিনিসটা কি? তো প্রফিট হচ্ছে বিজনেসের ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিলে যা পড়ে থাকে সেটাই হচ্ছে প্রফিট। এখন প্রশ্ন হলো, আচ্ছা তাহলে বিজনেস আর প্রফেশনটা কি? দেখো, বিজনেস আর প্রফেশন জিনিসটা কি এটা বোঝার জন্য তোমাদের একটা ডিফারেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখো, বিজনেস করতে গেলে না কোনো রকমের হায়ার এডুকেশন না থাকলেও চলে। ঠিক আছে, শুধু যে বিজনেসটা চালাবে তার যোগ্যতা থাকলেই হবে। কিন্তু প্রফেশন করতে গেলে কি লাগে? হায়ার এডুকেশন লাগে এবং তোমার ট্রেনিং আছে কিনা সেটাও জানা দরকার। ঠিক আছে, তো বিজনেসের ক্ষেত্রে তো অবশ্যই রিস্ক থাকে, কিন্তু প্রফেশনে কোনো রকমের রিস্ক নেই। তুমি তোমার বিজনেসটা অবশ্যই ট্রান্সফার করতে পারো। ঠিক আছে, ধরো আমার নামে যে বিজনেসটা, আমি কাউকে যদি বিজনেসটা দিই, সেই বিজনেসটা চালাতে পারবে। কিন্তু যদি কেউ ডক্টর বা ইঞ্জিনিয়ার বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে যদি তার ডক্টরিটা যদি অন্য কাউকে ট্রান্সফার করে, সে কি ডক্টরি করতে পারবে? কারণ তার তো প্র্যাকটিসই নেই, সে কি করে ডক্টরি করবে? তার এই ব্যাপারে কোনো নলেজই নেই, তো হবে না। আর একটা কথা, দেখো, বিজনেসে যদি তোমাদের কাজ করার ক্ষমতা কমে যায়, তাহলে তুমি অন্যকে দিয়ে বিজনেসটা করাতে পারো। কিন্তু প্রফেশনের ক্ষেত্রে কি হবে? তোমার কাজ করার ক্ষমতা কমে গেলে, ঠিক আছে, তুমি এই কাজটা অন্য কাউকে দিয়ে করাতে পারবে না। যেমন ধরো আমি টিচিং লাইনে আছি, আমি যদি পড়াতে না পারি, আমি যদি অন্য কাউকে দিই, ঠিক আছে, সে কি টিচিং করাতে পারবে? সে কখনোই পারবে না, কারণ তার এই সম্পর্কে নলেজই নেই। পারপাস, বিজনেসের পারপাসই হচ্ছে প্রফিট আর্ন করা। কিন্তু প্রফেশনের পারপাস কিন্তু প্রফিট আর্ন করা নয়, ওটা কি সার্ভিস দেওয়া। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলে বিজনেস আর প্রফেশন জিনিসটা কি, তোমরা আগেও পড়েছো বিজনেস আর প্রফেশন জিনিসটা কি। এই হচ্ছে বিজনেস, এটা হচ্ছে প্রফেশন। তো যাই হোক, এখন আমরা মেন টপিকে চলে আসবো, আর এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করবো না। আজকে যেটা প্রথমে আলোচনা করবো সেটা হচ্ছে সেকশন 20। আমরা যে হেডস অফ ইনকাম করেছিলাম, প্রতিটা হেড, বড় বড় হেড করার সময় দেখেছিলাম যে পার্টিকুলার যেই হেড অফ ইনকাম দিয়ে আরম্ভ করি না কেন, হেডের যে প্রথম সেকশনটা থাকবে, ঠিক আছে, এখানে সেকশন কত গেছে? 28 থেকে 44, প্রথম সেকশন মানে 28। ঠিক আছে, 28 নম্বর ধারা বলেছিলাম সবসময় চার্জিং সেকশন থাকে। ঠিক আছে, তো চার্জিং সেকশন কত বলে? সেকশন 28 কি বলেছে? এনি প্রফিট অর গেইন ফ্রম বিজনেস অর প্রফেশন। বলছে বিজনেস আর প্রফেশন থেকে যদি কোনো রকমের প্রফিট বা গেইন হয়, সেটা পিজিএপি তে আসবে। যে কোনো ধরনের বিজনেস, সেই বিজনেসটা আমার লিগাল হতে পারে বা ইললিগাল বিজনেস হতে পারে, যে কোনো ধরনের বিজনেস থেকে প্রফিট হোক
বা গেন হোক সেটা তোমার পিজিইপি তে ট্যাক্সেবল হবে। এটা মাথায় রাখবে যে শুধু লিগাল বিজনেস পিজিইপি তে আসবে, ইলিগাল বিজনেস পিজিইপি তে আসবে না, এরকম কোনো কথা নেই। লিগাল বিজনেস হোক বা ইলিগাল বিজনেস, সমস্ত বিজনেস থেকে যা প্রফিট হবে সেটা পিজিইপি তে আসবে। 2 নম্বর বলেছে অ্যামাউন্ট রিসিভ আন্ডার কি ম্যান ইন্স্যুরেন্স স্কিম। ঠিক আছে, যদি কি ম্যান ইন্স্যুরেন্স স্কিম থেকে কোনো টাকা পয়সা পাওয়া যায় সেটাও পিজিইপি তে ট্যাক্সেবল হবে। এবার তোমাদের মনে প্রশ্ন, কি ম্যানটা কি? দেখো, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, টাটা কোম্পানি। টাটা কোম্পানিটা কার ডিরেকশনে চলে? ঠিক আছে, তোমরা সবাই জানো টাটা কোম্পানি কার ডিরেকশনে চলে। টাটা কোম্পানি রতন টাটা ডিরেকশনে চলে। রতন টাটাই টাটা কোম্পানিকে দাঁড় করিয়েছে। ঠিক আছে, তো বিজনেসের যত রকমের প্ল্যানিং হোক, ঠিক আছে, যত ডিসিশন নেওয়া হবে সব রতন টাটার উপরেই ডিপেন্ড করে। ঠিক আছে, তো রতন টাটার জন্য টাটা কোম্পানি এত বড় দাঁড়িয়েছে। সাপোজ ধরো আজ যদি রতন টাটার কিছু হয়, ঠিক আছে, সেক্ষেত্রে টাটা কোম্পানি কি হবে? টাটা কোম্পানি বিশাল বড় ক্ষতির সম্মুখীন হবে। অর্থাৎ বলতে পারো আগামী 2-3 বছর বিশাল বড়সড় ক্ষতির সম্মুখীন হবে। অর্থাৎ কম্পিটিটিভ মার্কেটে তারা থাকতেই পারবে না। এই জন্য টাটা কোম্পানি নিজেরাই একটা প্ল্যানিং করে নেয় যে রতন টাটা যেহেতু তাদের টাটা কোম্পানির কি ম্যান, ঠিক আছে, তাই তার নামে একটা পলিসি করব। ঠিক আছে, এই পলিসিটা কে বিয়ার করবে বা পলিসিটা কে ভরবে? টাটা কোম্পানি ভরবে। যদি টাটা কোম্পানির কি ম্যান রতন টাটার কিছু হয়, মানে রতন টাটা যদি মারা যায়, তাহলে সেই টাকাটা পুরোপুরি ম্যাচিওর হবে রতন টাটা মারা যাওয়ার পর। টাটা কোম্পানি টাকাটা ম্যাচিওর করবে। অর্থাৎ টাটা কোম্পানি যে ম্যাচিওর করে টাটা কোম্পানি যেই টাকাটা রিসিভ করবে সেটা তো পিজিইপি তে আসবে। কিন্তু মাথায় রাখবেন পুরো টাকাটাই পিজিইপি তে আসবে না। টাটা কোম্পানি যত টাকা ম্যাচিওর করার পর টাটা কোম্পানি যত টাকা পাবে, তার যেহেতু রতন টাটার নাম ইউজ করা হয়েছে, তাই রতন টাটার লিগাল হায়ার মানে হচ্ছে আইনের প্রতিনিধি। ঠিক আছে, মানে ওর উত্তরাধিকারী 50% পাবে আর টাটা কোম্পানি 50% পাবে। এই টাটা কোম্পানি যে 50% পাবে, এই টাকা দিয়ে কি করবে? ওরা কোনো একজন নতুন একজন পার্সনকে খুঁজবে, ঠিক আছে, যার মধ্যে মনে করবে যে এর মধ্যে কোয়ালিটি আছে, একে দিয়ে বিজনেসটাকে আবার দাঁড় করানো যাবে। ঠিক আছে, তাকে ট্রেন করবে, 2-3 বছর ধরে ট্রেন করবে, তার জন্য কিছু খরচ হবে, এই টাকাটা ওরা রাখবে। ঠিক আছে, এটা পিজিবি তে আসবে। তো তোমাদের একটু জিনিসটা জাস্ট ছোট করে বোঝালাম কিমেন ইন্স্যুরেন্স পলিসি জিনিসটা কি। কিমেন ইন্স্যুরেন্স পলিসি থেকে যে কোনো টাকা পাওয়া যায় সেটা পিজিবি তে আসবে। ধরো 3 নম্বর বলেছে কি, গিল্ড স্ল্যাশ দিয়ে লেখা আছে পারকিউজিটস আর আদার বেনিফিট রিসিভ ইন কোর্স অফ বিজনেস আর প্রফেশন। বিজনেস আর প্রফেশন করতে গিয়ে যদি কোনো রকমের গিফট পায়, দেখো যে সমস্ত ডাক্তার আছে, ঠিক আছে, বা লয়ার আছে বা টাটার অ্যাকাউন্টেন্ট আছে, তারা তাদের ভালো প্রফেশন দেওয়ার সুবাদে, ঠিক আছে, কাস্টমারদের থেকে বা তাদের ক্লায়েন্টের থেকে কিছু গিফট পায়। বা কেউ যদি বড় বড় বিজনেস করে তারাও কিন্তু কোনো রকমের ক্লায়েন্টের থেকে গিফট পায়। ঠিক আছে, এই যে গিফটটা পাচ্ছে না, এটা পিজিপিতে ট্যাক্সেবল হবে। ঠিক আছে, তারপর বলেছে কি রেমুনারেশন। তো প্যাকেটে লেখা আছে ইন্টারেস্ট, স্যালারি, বোনাস, কমিশন রিসিভ বাই পার্টনার ফ্রম পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যদি কোনো রকমের রেমুনারেশন পায়, রেমুনারেশন বলতে কি কি বুঝিয়েছে তুমি দেখতেই পাচ্ছ, স্যালারি, বোনাস, কমিশন, ইন্টারেস্ট, এইগুলো যদি পায়, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমার পিজিইপি তে আসবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তবে এটা পার্টনারদের পিজিইপি তে ইনকাম বলে বিবেচিত হবে। যদিও এই রেমুনারেশন সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করবো, কারণ এই রেমুনারেশনের উপরে পিজিইপি তে রেমুনারেশনের উপরে একটা বিশাল বড় টপিক আছে, সেই টপিকটা নিয়ে আলোচনা করবো, তখন আমরা ডিসকাস করব এর কি ট্যাক্সেবল ট্রিটমেন্ট আছে, সমস্ত জিনিস আলোচনা করবো। ঠিক আছে, তো এটা কিন্তু দেখো, তোমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করেছো তোমরা দেখেছো তোমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ডেবিটে কি থাকতো? 2 স্যালারি থাকতো, 2 কমিশন থাকতো, তাই তো? এইগুলো কাদের? এইগুলো হচ্ছে এমপ্লয়ীদের স্যালারি, এমপ্লয়ীদের কমিশন। কিন্তু এখানে কি বলে পার্টনারদের স্যালারি, যেটা তোমরা প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে করেছিল, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। যাই হোক, এই নিয়ে ডিটেলস তো আমরা আলোচনা করবোই পরবর্তী ক্লাসে। এবার 5 নম্বর তোমরা কি দেখতে পাচ্ছ, নন কমপ্লিট ফিস। নন কমপ্লিট ফিস বলছি ফর নট ক্যারিং অন বিজনেস প্রফেশন আর নট শেয়ারিং কপিরাইট ট্রেডমার্ক এক্সটেন্ডার। ধরো কোন একজন পার্সন মিস্টার এক্স, ঠিক আছে, এ কি করে, একজন রাইটার, বই লেখে। তো বই লিখতে গেলে কি করতে হয়? নিশ্চয়ই বড় বড় পাবলিকেশনের সাথে যোগাযোগ করবে। যেমন কত পাবলিকেশন আছে তোমার, এবিএস পাবলিকেশন, টিডি পাবলিকেশন, ছায়া প্রকাশনী, তারপর হচ্ছে তোমার রবীন্দ্র লাইব্রেরি, এক্সট্রা কত রকমের পাবলিকেশন আছে, সমস্ত পাবলিকেশন। তো যে মিস্টার এক্স রাইটার, ও বই লিখেছে, ধরো সাপোজ ও ধরো টিডি পাবলিকেশনের সাথে যোগাযোগ করলো, ঠিক আছে, তো মানে টিডি পাবলিকেশনের একটা কন্ট্যাক্ট করলো। তো মিস্টার এক্স অর্থাৎ যে রাইটার, ও যদি কোনো পাবলিকেশনের সঙ্গে তার কপিরাইটটা শেয়ার করে, ঠিক আছে, তাহলে ও কত পাবে? ও 7.5% রয়্যালিটি পাবে। ঠিক আছে, এবার ধরো টিডি পাবলিকেশন ওকে বললো 7.5% রয়্যালিটি পাবে, ও যার যার সঙ্গে ওর কপিরাইটটা শেয়ার করবে তাদের থেকে ও 7.5% রয়্যালিটি পাবে। এবার টিডি পাবলিকেশন ওর সঙ্গে একটা কন্ট্যাক্ট করলো, দেখো তুমি যদি আমার সঙ্গে তোমার কপিরাইটটা অর্থাৎ এক্সক্লুসিভলি কারোর সাথে শেয়ার না করো,
ঠিক আছে, ও যদি ওর কপিরাইটটা কারোর সাথে শেয়ার না করে তাহলে ওকে 10% রয়্যালটি দেবে। ঠিক আছে, তো এরকম কন্ট্রাক্ট থাকবে, ধরো 4-5 বছর এরকম কন্ট্রাক্ট হয়, তার মানে ও ওর কপিরাইট অন্য কাউকে দেবে না। তো মিস্টার এক্স এখান থেকে যে ইনকামটা হচ্ছে না, এটা কোথায় চলে যাবে? এটাও পিজিইপি তে ট্যাক্সেবল হবে। তো এটাই বলেছে এখানে, এটা এমন যে নতুন কিছু বলেনি। তারপর 6 নম্বর কি বলেছে? ইনকাম ড্রাইভ বাই ট্রেড, প্রফেশন অর সিমিলার অ্যাসোসিয়েশন ফ্রম স্পেসিফিক পারফর্ম ফর ইটস মেম্বার। দেখো, তোমরা নাম শুনেছো আইসিডব্লিউএ, ঠিক আছে, তো তারপর হচ্ছে সিএ, আইসিএসআই মানে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া, তেমনি লয়ারদের কিছু এরকম আছে, তারপর হচ্ছে তোমার ডক্টরদের আছে। তার মানে কি, এরা যখন পাশ করে যায় না, এদের একটা পাশ করে গেল প্রতি বছর এদের একটা মেম্বারশিপ ফিস দিতে হয়। তো ধরো প্রতি বছর মেম্বারশিপ ফিসের রেটটা হয় ধরো 4,000, 4,500। বিভিন্ন প্রফেশনে বিভিন্ন রকমের রেট আছে, ঠিক আছে, তো তো এরকম দিতে হয়। দেখো, এরা যে নিচ্ছে, যে চার্টার অ্যাকাউন্টেন্ট সে সিএ ইনস্টিটিউট থেকে নিচ্ছে, যে কোম্পানি সেক্রেটারি সে আইসিএসআই ইনস্টিটিউট থেকে নিচ্ছে, যে কস্ট অ্যাকাউন্টেন্ট সে আইসিডব্লিউ ইনস্টিটিউট থেকে নিচ্ছে। তো এরকম বিভিন্ন ইনস্টিটিউট থেকে তারা তাদের মেম্বারশিপটা নেয়। এই মেম্বারশিপটা নিলে এই সমস্ত ইনস্টিটিউটদের ইনকাম হয়। ইনস্টিটিউটের যে ইনকামটা করছে না সেটা তাদের পিজিইপি তে শো করতে হবে, অর্থাৎ পিজিইপি তে ট্যাক্সেবল হবে। এবার তোমরা ভাবে কেন মেম্বারশিপ নেবে? মেম্বারশিপ নিলে এরা একটা সেমিনারের, অর্থাৎ এই সমস্ত ইনস্টিটিউট গুলো একটা সেমিনার ব্যবস্থা করে যেখান থেকে ওরা ইনকাম করতে পারবে। ঠিক আছে, মেম্বাররা। তো আশা করি বোঝা গেল। দেখো 7 নম্বর পয়েন্টটা কি বলছে? ফেয়ার মার্কেট ভ্যালু অফ ইনভেন্টরি অ্যাজ অন দ্য ডেট অন হুইচ ইট ইজ কনভার্টেড ইনটু ক্যাপিটাল অ্যাসেট। ধরো তুমি প্রমোটিং বিজনেসে লিস্ট করছো, মানে তোমার কাছে অনেকগুলো ফ্ল্যাট আছে, ঠিক আছে, তোমার কাছে কাজ কি, ফ্ল্যাট গুলো কি তোমার কাছে ইনভেন্টরি, কোনো ফ্ল্যাট গুলো তুমি কাস্টমারদের এই ফ্ল্যাট গুলো সেল করবে। তো কি হচ্ছে, একটা ফ্ল্যাট ধরো কলকাতা সাউথ সিটি এরিয়ায় আছে, তোমার ইচ্ছা হলো এই ফ্ল্যাটটা খুব ভালো জায়গায় আছে, এই ফ্ল্যাটটা তুমি নিজে বসবাস করে রেসিডেন্সিয়াল পারপাসে নেবে। অর্থাৎ তুমি যেই দিন এই ফ্ল্যাটটা তুমি নিয়ে নেবে বা তুমি নিজে ইউজ করা শুরু করবে, সেই দিন ওই ফ্ল্যাটের ফেয়ার মার্কেট ভ্যালু যা ছিল সেই ভ্যালুটা তোমার, অর্থাৎ তোমার বিজনেসের ইনকাম বলে শো করতে হবে। ঠিক আছে, তো অর্থাৎ সেটা তোমার ক্যাপিটাল অ্যাসেট হয়ে যাবে। আশা করি বোঝা গেল ব্যাপারটা কি বলেছে। 8 নম্বর বলেছে এনি কম্পেনসেশন আর এনি আদার পেমেন্ট ডিউ টু অর রিসিভ বাই এনি পার্সন at or in connection with the termination or modification of the term and condition with the revenue or capital in nature। দেখো, এই জিনিসটা কি বলেছে? এমন কিছু বলেনি। অর্থাৎ যে সমস্ত পাবলিকেশনের কথা বলছিলাম কিছুক্ষণ আগে, বলছিলাম না পাবলিকেশনের জন্য রাইটার, পাবলিকেশনের কথা বলছিলাম। তো ধরো মিস্টার এক্স ধরো টিডি পাবলিকেশনের সঙ্গে কন্ট্যাক্ট করেছে যে 5 বছরের মধ্যে অন্য কোনো পাবলিকেশনের সঙ্গে তার কপিরাইটটা শেয়ার করবে না। ঠিক আছে, তো কিন্তু এরকম অবস্থায় 3 বছর বা 4 বছর যেতে যেতেই তো মিস্টার এক্স মনে করলো যে না, আমি এই পাবলিকেশনের সঙ্গে কাজ করতে চাই না, তখন কিছুই না, এখন চেঞ্জ করতেই পারে। তখন মিস্টার এক্স কে ওই টিডি পাবলিকেশনকে কিছু একটা পেনাল্টি দিতে হবে, বেশ কিছু পরিমাণ টাকা পেনাল্টি দিতে হবে, তাহলে ও অন্য কোনো পাবলিকেশনের সঙ্গে ওর কপিরাইটটা শেয়ার করতে পারে। বা এরকম হতে পারে যে টিডি পাবলিকেশন মনে করছে মিস্টার এক্স এই রাইটারের সঙ্গে 3 বছর বা 4 বছর হয়ে যাওয়ার পর ওর কপিরাইটটা নিতে চাইছে না, অন্য কোনো রাইটারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, তাহলে কি করবে? ওই টিডি পাবলিকেশন ওই মিস্টার এক্স রাইটারকে কিছু পরিমাণে একটা পেনাল্টি দিয়ে দেবে। ঠিক আছে, এক্ষেত্রে টিডি পাবলিকেশন যে ইনকামটা হচ্ছে, যে টিডি পাবলিকেশন দিক থেকে বলি, তাহলে ওটাও পিজিইপি তে যাবে। আর যে মিস্টার এক্স এর কথা বলি, মিস্টার এক্স যে টাকাটা ইনকাম করছে, যে পেনাল্টি পাচ্ছে, এটাও পিজিইপি তে যাবে। তো এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো বলেছে, এগুলো থিওরিটিক্যাল কনসেপ্ট জানার জন্য খুব জরুরি, আর এমনি বেসিক্যালি অঙ্ক করতে গেলে খুব একটা কাজে লাগবে না। যাই হোক, এরপরে বলছি টাইপস অফ বিজনেস। বেসিক্যালি আমরা দু রকমের বিজনেস দেখতে পারি, একটা নর্মাল বিজনেস হয়। এখানে নর্মাল বিজনেস বলতে কাদের বুঝিয়েছে? এখানে নর্মাল বিজনেস বলতে তোমরা দেখতে পারো ম্যানুফ্যাকচারিং বিজনেস কে বোঝাচ্ছে, ট্রেডিং বিজনেস কে বোঝাচ্ছে, আর সার্ভিস প্রোভাইডার কে বোঝাচ্ছে। ঠিক আছে, আরেকটা কি বিজনেস হয়? স্পেকুলেটিভ বিজনেস, মানে ফাটকা বিজনেস। তোমরা নিশ্চয়ই শুনেছো ফাটকা বিজনেস, তোমরা শেয়ার বাজারের বিজনেস। ঠিক আছে, এটা টোটালি ফাটকা বিজনেস। ঠিক আছে, তো বলছে কি কন্ট্রাক্ট ফর সেল অর পারচেস অফ কমোডিটি, কমোডিটি মানে গুডস এর কথা বলেছে। কিসের কন্ট্রাক্ট? সেল অর পারচেস অফ গুডস, গুডস সেল করবে পারচেস করবে, তার কন্ট্রাক্ট ইনক্লুডিং স্টক এন্ড শেয়ারস ইজ নট সেটেল বাই ওয়ে অফ ডেলিভারি। এটা ডেলিভারির মাধ্যমে সেটেল হবে না, ডেলিভারি করবে না। কিসের সেটেল হবে? বলছে প্রফিট আর লসটা এক্সচেঞ্জ হবে। সাপোজ ধরো ধরো রাইসের কথাই বলছি, ঠিক আছে, আমি রাইসের কথাই বলছি। ধরো আমি মিস্টার এক্স এই মিস্টার ওয়াই এর সঙ্গে কন্ট্যাক্ট করেছি যে আজ থেকে 6 মাস পর তোমাকে আমি 50 টাকা দামের 1 কেজি চাল যদি বিক্রি করি 50 টাকায় বিক্রি করবো। ঠিক আছে,
কিন্তু 6 মাস পর মার্কেটে দেখলাম চালের দামগুলি হয়ে গেছে 60 টাকা, মানে 60 টাকার চালটা আমি ওকে 50 টাকায় বেচেছি। তাহলে ভাবো, তার মানে আমার লস হয়েছে না প্রফিট হয়েছে? আমার লস হয়েছে, ঠিক আছে। এই অর্থাৎ আমি ওকে কিন্তু চালগুলো বিক্রি করছি না, প্রফিট আর লসটা এক্সচেঞ্জ করছি, ঠিক আছে। এইগুলো হচ্ছে এক ধরনের ফাটকা বিজনেস, ঠিক আছে। ফাটকা বিজনেস এই হচ্ছে স্পেকুলেটিভ বিজনেস। যাই হোক, তো এবার কি বলেছে দেখো, এখানে কি লেখা আছে, ট্যাক্সেবল সেপারেটলি, ইনকাম ক্যান নট বি মার্জ। অর্থাৎ নর্মাল বিজনেস সঙ্গে স্পেকুলেটিভ বিজনেসের ইনকামটা আমরা কখনোই মার্জ করতে পারবো না। নর্মাল বিজনেসের ইনকাম আলাদা দেখাবো আর স্পেকুলেটিভ বিজনেসের ইনকামটা আলাদা দেখাবো। অর্থাৎ দুটো দুটো ইনকাম কখনোই আমরা মার্জ করতে পারবো না, ঠিক আছে। তো এটা আমাদের ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে। দেখো, নর্মাল বিজনেস থেকে আমার প্রফিট হয়েছে 10 লাখ টাকা, আর স্পেকুলেটিভ বিজনেসে প্রফিট হচ্ছে 8 লাখ টাকা। টোটাল প্রফিট কত হলো? 18 লাখ। তোমরা বলতেই পারো যে আমার বিজনেস টোটাল প্রফিট হচ্ছে 18 লাখ টাকা, 18 লাখ টাকা দেখাবে, কিন্তু ইনকাম ট্যাক্স এটা দেখাতে বারণ করে। দেখো কারণটা দেখো, নর্মাল বিজনেসে প্রফিট হচ্ছে 10 লাখ, ঠিক আছে। তাহলে 10 লাখের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। আর স্পেকুলেটিভ বিজনেস, ফাটকা বিজনেস থেকে তোমার লস হয়ে 2 লাখ, তাহলে আমরা কি জানি, যদি বিজনেস থেকে ইনকাম করো তাহলে ট্যাক্স দিতে হবে। যদি বিজনেস থেকে লস হয় তাহলে সেখানে কোনো রকমের ট্যাক্স দিতে হয় না। এখানে 2 লাখ টাকা লসে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। তাহলে তোমরা বলবে 10 লাখ থেকে 2 লাখ টাকা লস হয়েছে, মানে 8 লাখ টাকা প্রফিট হয়েছে, 8 লাখ টাকার উপর ট্যাক্স দেবে, সেটা তোমাদের কথা। কিন্তু ইনকাম ট্যাক্স বলছে না, সেক্ষেত্রে আমার প্রচুর লস হয়ে যাবে, 8 লাখ টাকার উপর ট্যাক্স নেবো না। ইনকাম ট্যাক্স পরিষ্কার ভাবে বলেছে, নর্মাল বিজনেস থেকে যা প্রফিট হবে তার উপর ট্যাক্স দেবো, স্পেকুলেটিভ বিজনেস থেকে যা প্রফিট হবে তার উপর ট্যাক্স দেবো, আলাদা আলাদা করে ট্যাক্স নেবো, ঠিক আছে। দুটো কখনোই মার্চ করা যাবে না। এবার দেখো কিছু এক্সেপশন আছে। এবার তোমাদের মনে কোশ্চেন হলো, স্যার নর্মাল বিজনেসে লস হতে পারে, সেক্ষেত্রে কি হবে? দেখো, নর্মাল বিজনেসে যদি লস হয়, সাপোজ নর্মাল বিজনেসে 2 লাখ টাকা লস হয়েছে আর স্পেকুলেটিভ বিজনেসে 10 লাখ টাকা প্রফিট হয়েছে, সেক্ষেত্রে এখানে আমরা কি বলেছিলাম, এখানে আমরা বলেছিলাম নর্মাল বিজনেস স্পেকুলেটিভ বিজনেস নিজেরা কখনো অ্যাডজাস্ট করতে পারবে না, ঠিক আছে। কিন্তু যদি নর্মাল বিজনেস লস হয় তাহলে সে স্পেকুলেটিভ বিজনেসের প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। এখানে 2 লাখ টাকা লস হয়ে এখানে 10 লাখ টাকা প্রফিট হয়েছে, অ্যাডজাস্ট করে 8 লাখ টাকায় 8 লাখ টাকার উপর ট্যাক্স নেবে, ঠিক আছে। এটা এটা ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলেছি, ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলেছে স্পেকুলেটিভ বিজনেসে যদি লস হয়, ঠিক আছে, স্পেকুলেটিভ বিজনেসে যদি লস হয় তাহলে সে কিন্তু নর্মাল বিজনেসের প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। নর্মাল বিজনেসে লস হলে সে স্পেকুলেটিভ বিজনেসের প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। যদিও এই নিয়ে আমরা একটা দুটো চ্যাপ্টার পরেই আলোচনা করবো, অর্থাৎ সেটআপ বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে এটা নিয়ে পুরো আলোচনা করা হবে, ঠিক আছে। তো এই ডিটেলস গুলো আরো ভালো করে জানতে পারবে। দেখো এরপরে আমরা আলোচনা করবো, দেখো এখানে কি লেখা আছে, হাউ টু কম্পিউট পিজিইপি। পিজিইপি বারবার বলছি, ফুল ফর্মটা জেনে রাখো, মানে আমরা পিজিইপি টা নিয়ে বারবার বলবো, ফুল ফর্ম বারবার বলা সম্ভব হবে না। কি বলছে, প্রফিট এন্ড গেইনস অফ বিজনেস এন্ড প্রফেশন, ঠিক আছে। বিজনেস প্রফেশন থেকে বিজনেস এন্ড প্রফেশন, তার মানে কি বলছি, পিজিইপি আমরা কি করে কম্পিউট করব, ঠিক আছে। এটা কত নম্বর ধারায় বলেছে? 29 নম্বর ধারায় বলেছে। বলছে ইন অ্যাকর্ডেন্স উইথ প্রভিশন কন্টেইন ইন সেকশন 30 টু 43D, ঠিক আছে। আমাদের এই জন্য পিজিইপি কি করে কম্পিউট করতে হবে, এটা কম্পিউট করতে গেলে আমাদের আগে জানতে হবে 30 নম্বর ধারা থেকে 43D ধারায় কি কি লেখা আছে, ঠিক আছে। এই ধারাগুলো যদি আমরা ভালো করে জেনে যাই তাহলে আমরা বুঝতে পারবো পিজিইপি কি করে কম্পিউট করতে হবে। তো প্রথমে আর সময় নষ্ট না করে আমরা 30 নম্বর ধারায় চলে আসি, ঠিক আছে। তো 30 নম্বর ধারায় কি লেখা আছে, রেন্ট ট্যাক্সেস রিপেয়ার্স ইন্স্যুরেন্স অফ বিল্ডিং। দেখো আমরা কি জানি, আমরা জানি যে বিজনেস করতে গেলে নিশ্চয়ই আমাদের একটা বিল্ডিং দরকার, তাই তো। বিজনেস করতে গেলে একটা বিল্ডিং দরকার। ধরো আমি এসএসসি, আমার যদি নিজস্ব কোনো বিল্ডিং থাকে তাহলে সেই বিল্ডিং এ আমি বিজনেস করবো। আর যদি আমার নিজস্ব বিল্ডিং না থাকে তাহলে সেই বিল্ডিংটা কি করতে হবে, আমাকে রেন্ট নিতে হবে, ঠিক আছে। তো মাথায় রাখবে, আমার কাছে নিজস্ব বিল্ডিং না থাকলে বিল্ডিংটা রেন্ট নিতে হবে। ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছে, তুমি যদি তোমার নিজের বিল্ডিং এ বিজনেস করো তাহলে সেই বিল্ডিং এর মালিককে তুমি তুমি নিজে তো নিজেকে ভাড়া দিতে পারো না, ঠিক আছে। তো তো এটা মাথায় রাখবে। কিন্তু তুমি যদি কারোর বিল্ডিংটা যদি ভাড়া নাও, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি তাকে মালিককে ভাড়া দেবে, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার অ্যালাওয়েবল এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে। দেখো এখানে কি লেখা আছে, রেন্ট টেনেন্ট অনলি। আর এখানে রেন্ট ট্যাক্সেস রিপেয়ার ইন্স্যুরেন্স অফ দ্য বিল্ডিং অ্যালাউড টু বোথ টেনেন্ট এন্ড ওনার। বিজনেস করতে গেলে এসএসসি যদি এই খরচগুলো করে থাকে তাহলে এই খরচগুলো এসএসসি অ্যালাওয়েবল এক্সপেন্ডিচারের মধ্যে ধরা হবে, মানে এই খরচগুলোকে ধরা হবে যে অ্যালাউ করছে, ইনকাম ট্যাক্স এগুলোকে অ্যালাউ করছে। তবে নিজের বাড়িতে যদি বিজনেস করে, ঠিক আছে, নিজের বাড়িতে যদি বিজনেস করে অথচ রেন্ট পেড করছে, সেটাকে অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার ধরা হবে না। তাই এখানে বলছে রেন্টটা হবে শুধু টেনেন্টের জন্য, ভাড়াটিয়ার জন্য, ঠিক আছে। তো এই খরচগুলো কি রেভিনিউ নেচার। এবার ধরো তোমার নিজের ধরো দোতলা বাড়ি আছে, ঠিক আছে। তুমি বিজনেসটাকে ডেভেলপ করার জন্য আরো ধরো আরেকটা তলা বাড়ি করলে, তিনতলা করলে, ঠিক আছে। তো
সেক্ষেত্রে এই যে বাড়ি করার জন্য টোটাল যে খরচ করলে, এটাকে কি খরচ ধরা হবে? তোমরা জানো বাড়ি তৈরি করছো কারণ এই বাড়িটা বছরের পর বছর ধরে ইউজ করতে পারবে, এটা তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতে হয়। এইটার উপর তুমি কি করবে? আর আমরা জানি যত রকমের ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয় তার উপর আমরা ডেপ্রিসিয়েশন হয়, এই ডেপ্রিসিয়েশনটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। তার মানে আমরা কি বুঝতে পারলাম? 30 নম্বর ধারায় কি লেখা আছে? আমরা বিজনেস করতে গেলে যে কোনো একটা বিল্ডিং এ করব, আমাদের যদি নিজস্ব বিল্ডিং থাকে তো সেই বিল্ডিং এ করব, ঠিক আছে? তো সেই বিল্ডিং এ বিজনেস করব, সেই বিল্ডিং এর ক্ষেত্রে এসএসসি যদি সেই বিল্ডিংটা ওনার হয়, নিজের বাড়িতে যদি বিজনেস করে তাহলে সে রেন্টের কোনো ডিডাকশন পাবে না, ঠিক আছে? তো কারণ সে তো নিজেই মালিক, নিজেকে তো রেন্ট পেতে করতে পারে না, সেক্ষেত্রে কোনো রকমের ডিডাকশন পাবে না ইনকাম ট্যাক্স থেকে, অর্থাৎ এই রেন্ট বাবদ যে অ্যালাওয়েবল এক্সপেন্ডিচারের ছাড়টা সে পাবে না। তবে রেট, ট্যাক্স, রিপেয়ার, ইন্স্যুরেন্স, বিল্ডিং এর রেট, ট্যাক্স, রিপেয়ার, ইন্স্যুরেন্সের ছাড়টা পাবে, অর্থাৎ অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার হবে। কিন্তু ধরো এসএসসি ধরো নিজস্ব কোনো বিল্ডিং নেই, ও বিল্ডিং ভাড়া নিয়েছে, অর্থাৎ বাড়ির ওনারকে যেই পরিমাণ রেন্ট পে করছে, ঠিক আছে, সেটা ওর অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার বলে গণ্য হবে। আশা করি বোঝা গেল। আচ্ছা, আরেকটা কথা, এসএসসি ধরো একটা বিল্ডিং আছে, ঠিক আছে, বিল্ডিং এর ধরো দোতলা বাড়ি আছে, ওই বাড়িতেই বিজনেস করছে, ও বিজনেসটাকে আরো ডেভেলপ করার জন্য আরেকটা তলা কনস্ট্রাক্ট করলো, ঠিক আছে, 3 তলা করলো। তো সেক্ষেত্রে বিল্ডিং এর জন্য যত খরচ হবে, ঠিক আছে, সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করা হবে, এর উপর ডেপ্রিসিয়েশন হবে, যেটা আমরা 32 নম্বর ধারায় আলোচনা করবো। এবার বলছে কি সেকশন 31 এ কি আছে? রেন্ট, ইন্স্যুরেন্স, রিপেয়ার্স অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি এন্ড ফার্নিচার, ঠিক আছে। আগেরটা কি করলাম? বিল্ডিং এর করলাম, এবার প্ল্যান্ট এন্ড মেশিনারি, ফার্নিচার, বাকি যে ফিক্সড গুলো আছে, রেন্ট, ইন্স্যুরেন্স, রিপেয়ার, প্ল্যান্ট এন্ড মেশিনারি কি হবে? বলছে এই এক্সপেন্ডিচার গুলো বিজনেসের ইনকাম থেকে বাদ যায়, কিন্তু এখানে মনে রাখতে হবে এসএসসি এই খরচগুলি নিজের ব্যবসার জন্য ব্যয় করেছে, ঠিক আছে, নিজের যে ব্যবসা করছে সেই ব্যবসার জন্য ব্যয় করেছে। তবে মেশিনারি আর ফার্নিচার যে সারা বছর ধরে ইউজ করতে হবে এরকম কোনো নিয়ম নেই, ঠিক আছে। এসএসসি যদি বছরের কিছুটা সময় যদি ইউজ করে তাহলে পুরোটাই ছাড় পাবে, ঠিক আছে। এমন নয় যে ও কিছুটা সময় ইউজ করলে বলে সে কিছুটা সময়ের খরচ ছাড় পাবে, এরকম না। ও যদি কিছুটা সময় ইউজ করে তাহলে পুরো ছাড়টাই পাবে, ঠিক আছে। তাই এখানে দেখো বলেছি এসএসসির যদি নিজস্ব প্ল্যান্ট এন্ড মেশিনারি ও ফার্নিচার থাকে, ঠিক আছে, এসএসসির যদি নিজস্ব প্ল্যান্ট এন্ড ফার্নিচার থাকে তাহলে কি হবে? সেটা হচ্ছে তার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তাই ডেপ্রিসিয়েশন ট্রিটমেন্ট হবে। কিন্তু এসএসসির যদি নিজস্ব প্ল্যান্ট এন্ড মেশিনারি ফার্নিচার না থাকে, তাহলে ও ভাড়া করছে, তাহলে সেই ভাড়াটাও ছাড় পাবে। তাহলে বোঝা গেল। তবে প্ল্যান্ট এন্ড মেশিনারি ফার্নিচারের ইন্স্যুরেন্স, রিপেয়ার, ঠিক আছে, এইগুলো সব অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। জিনিসগুলো বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে কোনগুলো অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার আর কোনগুলো অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার নয়। এসএসসির নিজের যদি প্ল্যান্ট এন্ড মেশিনারি আর ফার্নিচার থাকে, ঠিক আছে, তার উপর সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডেপ্রিসিয়েশন কি হবে, ঠিক আছে, এটার উপর এটার যে রেট সেটা এসএসসি অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার হিসেবে দেখাতে পারে না। ওই জিনিসটা বোঝা গেছে। এইবার আমরা পড়বো কি সেকশন 32, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এর উপর তো সিইউবি বা অনার্সের ডেফিনেশন প্রচুর অঙ্ক আছে, ডেফিনেশন কনসেপ্টটা বিশাল বড়। আজকে এই ডেফিনেশন কনসেপ্টটাই করাবো, তারপর শেষ হয়ে যাবে তোমার বিশাল বড় কনসেপ্ট ডেফিনেশনের কনসেপ্টটা, ঠিক আছে। তো ডেপ্রিসিয়েশন বলতে আমরা কি বুঝি? আমরা অ্যাকাউন্টের সাথে করেছি ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন বলতে কি বুঝি? ফিক্সড অ্যাসেটের ভ্যালু ধীরে ধীরে কমে যাওয়াকে ডেপ্রিসিয়েশন বলে, ঠিক আছে। বা তুমি ধরো একটা মোবাইল ফোন কিনেছো, মোবাইল ফোন ইউজ করছো, আস্তে আস্তে মোবাইল ফোনের ভ্যালু ডিক্রিজ করছে, ঠিক আছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন। আর এই ডেপ্রিসিয়েশন বিজনেসের ইনকাম থেকে বাদ যায়। তোমরা ফাইনাল অ্যাকাউন্ট আগে করেছো, ডেপ্রিসিয়েশন কোথায় দিতে? মনে করার চেষ্টা করো, পিএল অ্যাকাউন্ট ডেবিট দিতে। তার মানে কি ইনকাম থেকে আস্তে আস্তে ডেপ্রিসিয়েশন আমাদের ডেপ্রিসিয়েশন খরচ হিসেবে বাদ যাচ্ছে। যাই হোক, তো বোঝা গেল ডেপ্রিসিয়েবল অ্যাসেট দু রকমের হয়, একটা ট্যানজিবল অ্যাসেট, একটা ইনট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেট কি? যে অ্যাসেট গুলোকে আমরা টাচ করতে পারি, ট্যানজিবল। ইনট্যানজিবল অ্যাসেট যেগুলোকে আমরা টাচ করতে পারি না, ঠিক আছে, রিয়ালাইজ করতে পারি। ট্যানজিবল অ্যাসেট বলতে কি কি বুঝিয়েছে? এখানে বিল্ডিং বুঝিয়েছে, ফার্নিচার বুঝিয়েছে, প্ল্যান্ট এন্ড মেশিনারি বুঝিয়েছে, ঠিক আছে। এই সমস্ত ট্যানজিবল অ্যাসেটস এর উপর ডেপ্রিসিয়েশন হবে। দেখো এবার রেট অফ ডেপ্রিসিয়েশন তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো জাস্ট তোমাদের পড়তে হয়, পড়ছি, ঠিক আছে। তো এখানে বলছে বিল্ডিং, বিল্ডিং কি? রেসিডেন্সিয়াল বিল্ডিং এর উপর তোমার 5% ডেপ্রিসিয়েশন চার্জ হয়, ঠিক আছে। তো জেনারেল বিল্ডিং, ঠিক আছে, জেনারেল বিল্ডিং এর উপর 10% চার্জ হবে। আর টেম্পোরারি স্ট্রাকচার, তোমরা দেখেছো যেগুলো পার্কিং এরিয়া দেখবে যেখানে গাড়িগুলো পার্ক করা থাকে, উপরে দেখবে একটা ছাউনি থাকে, তাই তো, একটা স্ট্রাকচার থাকে, ঠিক আছে, তো যাতে গাড়িগুলোর উপর রোদ না পড়ে, ঠিক আছে। এরকম ক্ষেত্রে 40% হবে ডেপ্রিসিয়েশন। বিল্ডিং কি বুঝলে? রেসিডেন্সিয়াল এর উপর 5%, জেনারেল বিল্ডিং এর উপর 10%, টেম্পোরারি স্ট্রাকচারের উপর 40%। তোমাদের এখানে মনে রাখতে হবে কি বিল্ডিং এর শুধু জেনারেল বিল্ডিং এর উপর
যেটা সেটাই মনে রাখতে হবে। আর ফার্নিচার ফিটিংস এর উপর 10% ডেপ্রিসিয়েশন। কেন মনে রাখতে হবে? কখনো কখনো কোশ্চেনে বলে দেয় না রেট অফ ডেপ্রিসিয়েশন, ধরো 90% অঙ্কের রেট অফ ডেপ্রিসিয়েশন বলে দিল, কিন্তু 10% আমি বলে নাও দিতে পারি, তখন আমাকে মনে রাখতে হবে এই কন্ডিশন গুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আর যে লাল গালিগুলো লিখছি, এই যে রেট, এই রেটটা মনে রাখলেই হবে, বাকিগুলো মনে রাখলেও হবে। এবার দেখো প্ল্যান্ট এন্ড মেশিনারি, এটা খুব বড় আইটেম। প্ল্যান্ট এন্ড মেশিনারি মানে প্রথমে বলছে মোটর ভেহিকেল, ঠিক আছে, ইউজড ইন বিজনেস অফ রানিং দেম অন হায়ার, ঠিক আছে। দেখো এই জিনিসটার উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ হয়? 30%। যেমন দেখো ওলা উবেরের ক্যাব থাকে না, বা ধরো আমার নিজস্ব কোনো গাড়ি আছে, ঠিক আছে, আমি কোনো ট্রাভেলিং এজেন্সিকে দিয়েছি গাড়িটা, তাহলে এর উপরে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন পাবো? 30%। আমি হায়ারে দিয়েছি, 30% ডেপ্রিসিয়েশন পাবো। তার মানে কি, আমার নিজস্ব কোনো গাড়ি আছে, আমি ওলা বা উবেরে নামিয়েছি, তার মানে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন পাবো? 30% ডেপ্রিসিয়েশন পাবো, ঠিক আছে। তাহলে বুঝতে পারি ইউজড ইন বিজনেস অফ রানিং দেম অন হায়ার, 30% হবে। এবার যে আদার মোটর ভেহিকেল মানে অফিসের কার, ঠিক আছে, অফিসের কার, অফিস কার এমপ্লয়িকে দেওয়া হয় কেন? ক্লায়েন্টের সঙ্গে ভিজিট করার জন্য, ঠিক আছে, এর উপর কত? 15% ডেপ্রিসিয়েশন। তাহলে তোমাকে আদার ভেহিকেলটাই ইম্পর্টেন্ট, এটা কোনো ইম্পর্টেন্ট নয়। শিপের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? 20%। এয়ারক্রাফটের উপর 40%। আর কম্পিউটার বা ল্যাপটপের উপর কত পার্সেন্ট? 40%। তবে বলেছে ইনক্লুড কম্পিউটার, ল্যাপটপ বলতে কম্পিউটার সমস্ত অ্যাক্সেসরি বলেছে, লাইক ইউপিএস, প্রিন্টার, স্ক্যানার, বাট নট মোবাইল ফোন। মোবাইল ফোনটাকে এর মধ্যে ইনক্লুড করেনি। বুকস, ঠিক আছে, তো বুকস এর উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলছে? 40%। বলছে ওন্ড বাই এসএসসি ক্যারিং অন আ প্রফেশন পারপাস, যদি এসএসসি যদি বইটা ওন করে, ঠিক আছে, সেটা 40%। আর লাইব্রেরি বিজনেস এর ক্ষেত্রে 40%, ঠিক আছে। তাহলে বুকস এর ক্ষেত্রে কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন? 40%। Windmill and its equipment installed before 1 for 14% depreciation, installed on or after 1 for 40% depreciation. Pollution control equipment এর উপর 40%, other plant and machine এর উপর 15%, oil wells এর উপর 15%, ঠিক আছে। তার মানে তোমাদের tangible assets গুলো কি কি মনে রাখতে হবে? ফার্নিচারের উপর 10%, ঠিক আছে, তো জেনারেল বিল্ডিং এর উপর 10%, মোটর ভেহিকেলের উপর 15%, মানে আদার মোটর ভেহিকেলের কথা বলা হচ্ছে, কম্পিউটার ল্যাপটপের 40%, বুকস এর উপর 40%, ঠিক আছে, আর আদার প্ল্যান্ট এন্ড মেশিনের উপর 15%, ঠিক আছে। তো এখানেই মনে রাখলে হয়ে যাবে। এগুলো দিয়েছি মানে এগুলো চার্ট আছে, তো চার্ট গুলো পুরো দিয়েছি, যেগুলো লাল কালে দিয়েছি সেগুলো পড়লেই হবে, ঠিক আছে। ইনটেনজিবল অ্যাসেট বলতে কি বোঝায়? পারচেজ গুডউইল, কম্পিউটার সফটওয়্যার, ট্রেডমার্ক, পেটেন্ট, ঠিক আছে, কপিরাইট, ওয়েবসাইট, এক্সেট্রা, এইগুলোর উপর 25% ডেপ্রিসিয়েশন। এটা কত? এটা একটু জানতে হবে, ইনটেনজিবল অ্যাসেটের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হয়? 25%। এখানে রাইট কি দিলে এটা একটু জেনে রাখো। এবার কি বলেছে? মেথড অফ ডেপ্রিসিয়েশন। এবার তোমরা বলছো স্যার আমরা যখন অ্যাকাউন্টেন্সি করেছি, আমরা 11 থেকে ডেপ্রিসিয়েশন শিখছি, আমরা স্টেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন করেছি, ডিমিনিশিং ব্যালেন্স মেথড ডেপ্রিসিয়েশন করেছি, আরো অনেক করেছি, প্রসপেক্টিভ মেথড করেছি, রেট্রোস্পেক্টিভ মেথড করেছি, ঠিক আছে, সিঙ্কিং ফান্ড, এরকম অনেক মেথড করেছি। তবে অ্যাকাউন্টেন্সি ডেপ্রিসিয়েশনের সঙ্গে ইনকাম ট্যাক্সের ডেপ্রিসিয়েশন অনেক ডিফারেন্ট আছে, ঠিক আছে। অ্যাকাউন্টস এর মতন এখানে ডেপ্রিসিয়েশন অতটা কমপ্লিকেট নয়, এখানকার ডেপ্রিসিয়েশনটা অনেকটাই ইজি, ঠিক আছে। তো তো এখানে ডেফিনেশনটা কি বলেছে দেখো, বিজনেস অফ পাওয়ার জেনারেশন, ঠিক আছে, অর জেনারেশন অফ ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। শুধু যে বিজনেস মানে পাওয়ারটা জেনারেট করবে না, যে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউশনও করবে, ঠিক আছে। তো এটা একটা আর একটা কি বলছে? আদার অ্যাসেসি। তো এদের ক্ষেত্রে কি করতে হবে? এদের ক্ষেত্রে অপশনের কথা যে বলেছি, টু ফলো এসএলএম অর ডব্লিউডিবি মেথড। হয় যে পাওয়ার জেনারেশনের সঙ্গে যারা যুক্ত হয় তারা হয় স্টেট লাইন মেথড ফলো করবে, নাই ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা রিটেন ডাউন ভ্যালু মেথড ফলো করবে। তবে একটা কথা মাথায় রাখবে, ওরা যেই মেথডটা ফলো করবে, ঠিক আছে, প্রথম বছর যেই মেথডটা ফলো করবে, যতদিন পর্যন্ত মেশিনটা চলবে ততদিন পর্যন্ত ওই মেথডটাই ফলো করতে হবে, ওরা মেথডটা কখনোই চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। এখানে দেখো কি লেখা আছে? এসএলএম বলেছে ডেপ্রিসিয়েশন চার্জ অন ইন্ডিভিজুয়াল অ্যাসেট। ডেপ্রিসিয়েশনটা চার্জ করবো ইন্ডিভিজুয়াল অ্যাসেটস এর উপর, সেম এজ অ্যাকাউন্টস যেমন করতাম, ঠিক আছে। তো রিটেন ডাউন ভ্যালু ডব্লিউডিবি, ডেপ্রিসিয়েশন ইজ চার্জ ব্লক অফ অ্যাসেট, ঠিক আছে, ব্লক অফ অ্যাসেটস এর উপর রিটেন ডাউন ভ্যালুটা চার্জ করবো। এক্ষেত্রে ব্লক অফ অ্যাসেট এর ক্ষেত্রে কি হয়, তোমার সেম রেট চালু থাকবে আর সেম ক্লাস হবে,
ঠিক আছে, সেম রেট সেম ক্লাস। যখন আমরা অঙ্ক করবো ব্লক অফ অ্যাসেটটা ভালো করেই বুঝতে পারবো। আচ্ছা, এখানে যে অপশনের কথা বললাম না, এটাকে এখানে বলেছি অপশন টু ফলো এসএলএম আর ডব্লিউডিবি মেথড। এখানে বলছে অপশন টু বি এক্সারসাইজ বিফোর ফার্নিশিং রিটার্ন অফ প্রিভিয়াস ইয়ার ইন হুইচ দে স্টার্টেড জেনারেটিং পাওয়ার। ধরো আমি যে বছর পাওয়ার জেনারেশনের বিজনেস স্টার্ট করব, ঠিক আছে, সেই বছর আমরা যে রিটার্ন সাবমিট করব ঠিক তার আগের বছর বা বলতে পারো আগে আমাকে অবশ্যই অপশন চুজ করে নিতে হবে আমি কোন অপশনটা সিলেক্ট করব, স্ট্রেট লাইন মেথড না ডিমিনিশিং ব্যালেন্স মেথড। যেই মেথডটা ফলো করব সেই মেথড আমি আজীবন আর চেঞ্জ করতে পারবোই, আজীবন ওই মেথডে চালিয়ে যেতে হবে। তাহলে কি বুঝতে পারলে, পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে তুমি স্ট্রেট লাইনও ফলো করতে পারো, ডিমিনিশিংও ফলো করতে পারো। ঠিক আছে, স্ট্রেট লাইন অনেকটা অ্যাকাউন্টস এর মতন, ঠিক আছে তো, আর ডিমিনিশিংটা কি ব্লক অফ অ্যাসেট, অর্থাৎ সেম রেট থাকবে, ঠিক আছে তো, আর সেম ক্লাস হবে। আর আদার অ্যাসেটের ক্ষেত্রে সবসময় রিটেন ডাউন ভ্যালু মেথড ফলো করতে হবে। দেখো তোমাদের বোঝার জন্য একটা এক্সাম্পল তুলে ধরেছি, বলছে এসএসসি হ্যাজ ফলোইং অ্যাসেটস পারচেজ অন 1/4, অর্থাৎ 1 এপ্রিল অ্যাসেট কিনেছে, 1 এপ্রিল অ্যাসেট কিনেছে, ইয়ারটা বলেনি, ঠিক আছে। এয়ারক্রাফট 1 কিনেছে 100 কোটি টাকা দিয়ে, এয়ারক্রাফট 2 কিনেছে 200 কোটি টাকা দিয়ে, শিপ 1 কিনে 300 কোটি টাকা দিয়ে, শিপ 2 কিনেছে 80 কোটি টাকা দিয়ে, ঠিক আছে তো। এটা আমরা দুটো মেথডেই করবো, একবার রিটেন ডাউন ভ্যালুতে করবো, একটা ডিমিনিশিং এ করবো। রিটেন ডাউন ভ্যালু কি বলেছি স্যার, রিটেন ডাউন ভ্যালু আপনি বললেন রিটেন ডাউন ভ্যালু মানে ব্লক অফ অ্যাসেট, ঠিক আছে, আপনি বললেন ব্লক অফ অ্যাসেটের উপর রিটেন ডাউন ভ্যালুটা চার্জ করা হয়। আর ব্লক অফ অ্যাসেট কোনটা, সেম রেট আর সেম ক্লাস। দেখো সেম ক্লাস বলতে এয়ারক্রাফট একটা ক্লাসের মধ্যে পড়ছে আর শিপ একটা ক্লাসের মধ্যে পড়ছে। এবার বলো, এই মাত্র নোট বললাম এয়ারক্রাফটের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন, এয়ারক্রাফটের উপর 40% ডেপ্রিসিয়েশন আর শিপের উপর 20% ডেপ্রিসিয়েশন। দেখো এয়ারক্রাফট একটা ব্লকের মধ্যে পড়ছে, দেখো ব্লক 1 বলে এয়ারক্রাফট লিখেছি 40%, আর শিপ আরেকটা ব্লকের মধ্যে ব্লক 2 শিপ 20%, ঠিক আছে। বলো, তার মানে ব্লক 1 এ এয়ারক্রাফট করছে, এয়ারক্রাফটের ভ্যালু কত, দেখো এয়ারক্রাফট 1 এর দাম 100 কোটি, 2 এর দাম 200 কোটি, তাহলে এয়ারক্রাফট টোটাল কত 300 কোটি টাকা, ঠিক আছে। আর শিপ 1 এর দাম 300 কোটি, শিপ 2 এর দাম 80 কোটি, তাহলে টোটাল শিপ কত 380 কোটি। ডেপ্রিসিয়েশন হবে 40%, মানে এয়ারক্রাফটের 40% ডেপ্রিসিয়েশন আমরা জানি, 300 40% করলে 120 হয়, তাহলে 300 থেকে 120 বাদ দিলে কত হবে 180, এটা হচ্ছে রিটেন ডাউন ভ্যালু। শিপ 380 কোটি, তার 20% করলে 76, 380 থেকে 76 বাদ দিলে 304 ক্রোর, ঠিক আছে তো, রিটেন ডাউন ভ্যালু সিস্টেম হয়ে গেল। এবার হচ্ছে এসএলএম সিস্টেম। এসএলএম সিস্টেমটা কি, মানে স্ট্রেট লাইন মেথডটা কিভাবে করতে হবে, এটা ইন্ডিভিজুয়ালি করতে হবে, এমন না যে আগে যেমন এয়ারক্রাফট একটা হেডে ফেললাম আর শিপ একটা হেডে ফেললাম, এখানে সেরকম নয়, এখানে সমস্ত এয়ারক্রাফট দুটো আছে, দুটো এয়ারক্রাফট করবো, দুটো শিপ করবো, এয়ারক্রাফট 1 এয়ারক্রাফট 2 শিপ 1 শিপ 2, কস্ট এয়ারক্রাফট 1 এর দাম 100 কোটি, এয়ারক্রাফট 2 এর দাম 200 কোটি, শিপ 1 এর দাম 300 কোটি, শিপ 2 এর দাম 80 কোটি। ডেপ্রিসিয়েশন কত হয়, এয়ারক্রাফটের উপর আমরা জানি 40%, 100 40% 40, 100 থেকে 40 বাদ দিলে 60, 200 40%, কারণ এয়ারক্রাফটের 40% হয় 80, 200 থেকে 80 বাদ দিলে 120। আচ্ছা, শিপের উপর কত পার্সেন্ট হয় না, শিপের উপর 20%, এখানে একটু ভুল হয়ে গেছে, 300 20% করলে হবে 7, তাহলে 240, আর 80 20% করলে হচ্ছে 16, তাহলে 80 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে 64। তাহলে এই হচ্ছে বুক ভ্যালু, আশা করি বোঝা গেল, ব্যাপারটা এমন কিছু কঠিন নয়। এইবার দেখো যে মেথডটা করব, ঠিক আছে, এটা যে প্রপোর্শনের ডেপ্রিসিয়েশন, যেটা অ্যাকাউন্টেন্সিতে খুব ভাইটাল ছিল, এখানে অতটা ভাইটাল নয়, এখানে কয়েকটা কথা মনে রাখতে হবে, তাহলে প্রপোর্শনাল ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। এখানে পুট টু ইউজ, এটা খুবই ইম্পর্টেন্ট, পুট টু ইউজ, ঠিক আছে, অর্থাৎ পার্টিকুলার যে ফিক্সারের কথা বলবো সেই ফিক্সারটা কবে থেকে ইউজ করছি এটা জানা হলো, খুব ফিক্সারটা আমরা কবে থেকে ইউজ করছি, ঠিক আছে তো। তবে পুট টু ইউজ ডিউরিং দ্য সেম প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, দেখতে হবে আমরা যে অ্যাসেট যে ফিক্সারটা ইউজ করছি সেটা কি দুটো কনসেপ্ট মাথায় রাখতে হবে, 180 ডেজ, অর্থাৎ এই প্রিভিয়াস ইয়ারে আমরা 180 ডেজ ইউজ করেছি, অর্থাৎ 180 ডেজ এর বেশি ইউজ করেছি নাকি 180 ডেজ এর কম ইউজ করেছি। তাই লিখে যে 180 ডেজ অর মোর, মানে 180 দিনের যদি বেশি ইউজ করি সেম প্রিভিয়াস ইয়ারে, তাহলে ফুল রেট অফ ডেপ্রিসিয়েশন হয়। ফুল রেট অফ ডেপ্রিসিয়েশন মানে ধরো প্ল্যান্ট এন্ড মেশিনারি দিয়েছে তার উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে। আর যদি 180 ডেজ এর কম ইউজ করি, লেস দ্যান 180 ডেজ, তাহলে ডেপ্রিসিয়েশন হবে হাফ রেট, 10% থাকে সেটা 5% হয়ে যাবে। কিন্তু অ্যাকাউন্টেন্সিতে এটা হতো না,
তোমরা মনে করার চেষ্টা করো অ্যাকাউন্টেন্সে কি হতো। ধরো ধরো এটা একটা ইয়ার, ধরো এটা ধরো 1/4 থেকে এটা 31/3, এটা অ্যাকাউন্টসের ইয়ার। ধরো অ্যাসেটটা পারচেজ করেছি এই দিনে, এখানে ডিওপি মানে ডেট অফ পারচেজ ধরো 1/7, এই দিন ধরো আমরা অ্যাসেট পারচেজ করেছি, তাহলে ডেপ্রিসিয়েশন কতদিন চার্জ করতাম? এই 1/7 থেকে শুরু করে 31 দিন, মানে ক মাস? পুরো 9 মাসের ডেপ্রিসিয়েশন চার্জ করতাম। ঠিক আছে, এটা অ্যাকাউন্টেন্সি ছিল। ইনকাম ট্যাক্স এটা বলছে না, ইনকাম ট্যাক্স টোটালি ডিফারেন্ট। ইনকাম ট্যাক্স বলছে যে তুমি যে অ্যাসেটটা ইউজ করছো, ওরা আবার পারচেজটাকেও ইম্পর্টেন্ট দেয়নি। ঠিক আছে, ওরা ইম্পর্টেন্ট দিয়েছে কবে থেকে তুমি অ্যাসেটটা ইউজ করছো। যেদিন থেকে তুমি অ্যাসেটটা ইউজ করছো বলো, সেই প্রিভিয়াস ইয়ারে তুমি 180 দিনের বেশি ইউজ করেছো না কম ইউজ করেছো। 180 দিনের বেশি ইউজ করলে ফুল রেট চার্জ করো, 180 দিনের কম ইউজ করলে হাফ রেট চার্জ করো। এটা খুব ইম্পর্টেন্ট লাইন। বলছে রেডি টু ইউজ অর ডেট অফ পারচেজ নট কনসিডার। এখানে তুমি অ্যাসেটটা কবে থেকে তুমি ইউজ মানে কবে থেকে ইউজ করছো না, বলছে রেডি টু ইউজ, কবে থেকে কবে তোমার অ্যাসেটটা রেডি হয়ে গেছে ইউজ করার জন্য, বা কবে তুমি পারচেজ করছো, এটা কোনো ম্যাটার করে না। ট্যাক্সে, ইনকাম ট্যাক্সে কোনো ম্যাটার করে না তুমি অ্যাসেটটা কবে কিনেছো বা অ্যাসেটটা ইউজ করার জন্য রেডি কবে হয়ে গেছে। অ্যাসেট মানে ইনকাম ট্যাক্সে ম্যাটার করে কবে থেকে তুমি ইউজ করছো। ঠিক আছে তো? এবার দেখো একটা তোমাদের বোঝার জন্য একটা সুন্দর একটা এক্সাম্পল তুলে ধরেছি। কি বলেছে? অ্যাসেট পারচেজ করেছে 30/5। কবে পারচেজ করেছে? অ্যাসেট 30/5 পারচেজ করেছে। ঠিক আছে, আর পুট টু ইউজ দুটো কেস দিয়েছে। বলছে অ্যাসেটটা যদি তুমি ইউজ করো 1 জুলাই তাহলে কি হবে, আর অ্যাসেটটা যদি ইউজ করো 1 জানুয়ারি তাহলে কি হবে। রেট অফ ডেপ্রিসিয়েশন 20%। দেখো তোমাদের বোঝার জন্য একটা টাইম লাইন করেছি। আমরা জানি ইনকাম ট্যাক্সের টাইম লাইনটা কি হয়, এপ্রিল মাস থেকে শুরু করে মার্চ মাস অব্দি। এই দেখো এপ্রিল এপ্রিল থেকে শুরু করে মার্চ অব্দি। ফার্স্ট কেসে তুমি অ্যাসেটটা পারচেজ করেছো কবে? 30/5। 30/5 অ্যাসেট পারচেজ করেছো, ইউজ করেছো কবে থেকে? 1 জুলাই থেকে। ঠিক আছে তো? তার মানে যবে থেকে তুমি ইউজ করছো সেই ডেট থেকে শুরু করে এন্ড অফ দ্য ইয়ার অব্দি। ঠিক আছে, এন্ড অফ দ্য ইয়ার অব্দি এই পিরিয়ডটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এই পিরিয়ডটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। এই পিরিয়ডটা ক্যালকুলেট করে কত হচ্ছে, স্যার ক্যালকুলেট করে কতদিন গুনতে হবে? না, একদম না। তোমাকে দেখো এই পিরিয়ড থেকে এই পিরিয়ড অব্দি কাউন্ট করে দেখতে হবে 180 দিনের বেশি না কম। শুধু এইটুকু দেখো, এই পিরিয়ড থেকে এই পিরিয়ড অব্দি 180 দিনের বেশি না কম। তাই এই পিরিয়ড থেকে এই পিরিয়ড অব্দি 180 দিনের বেশি। ঠিক আছে, 180 দিনের বেশি হলে ফুল রেট বা 20% চার্জ করবো। ঠিক আছে তো? তার মানে কি এটা পরিষ্কার হবে, এটা ইনকাম ট্যাক্স বলেছে। যদি এটা যদি অ্যাকাউন্টেন্সে বলতো তাহলে তুমি কি করতে? পারচেজ করেছিলে কবে? 30/5, এই ডেট থেকে এই ডেট অব্দি তুমি কাউন্ট করতে কত দিন হচ্ছে বা কত মাস হচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে ইনকাম ট্যাক্সের সঙ্গে তোমার অ্যাকাউন্টের ডিফারেন্স কোথায়। অ্যাকাউন্টস বলছে যে যবে থেকে তুমি পারচেজ করছো তবে থেকে তুমি কাউন্ট করা শুরু করো, আর ইনকাম ট্যাক্স বলছে এবং তবে থেকে কাউন্ট করা শুরু করো মাসের ব্যাপার বলেছে। ঠিক আছে, এত মাস বা এত দিন হবে। কিন্তু ইনকাম ট্যাক্স বলছে তুমি অ্যাসেটটা কবে থেকে ইউজ করছো সেটা বলো। ঠিক আছে, যবে থেকে ইউজ করছো সেই ডেট থেকে এন্ড অফ দ্য ইয়ার অব্দি 180 দিনের বেশি হচ্ছে না কম হচ্ছে। 180 দিনের বেশি হলে ফুল রেট, আর 180 দিনের কম হলে হাফ রেট। যেমন কেস টু তাই বলেছে। একটা টাইম লাইন করেছি, 1/4 থেকে শুরু আর 31 মার্চ শেষ। ঠিক আছে, অ্যাসেটটা কিনেছি এই দিন আর ইউজ করছি এই তারিখে। তার মানে যবে থেকে ইউজ করি সেই ডেট থেকে এন্ড অফ দ্য ইয়ার অব্দি দেখবো 180 দিনের বেশি না কম। তাহলে এক্ষেত্রে 180 দিনের কম হচ্ছে। 180 দিনের কম হলে হাফ রেট মানে 20% ছিল, তার হাফ রেট মানে 10%। আরো কিছু অঙ্ক দিচ্ছি তোমাদের বোঝার জন্য। এই একটা টাইম লাইন সাজালাম। এটা ধরো 31 দিন দিয়েছে। ঠিক আছে, এটা ধরো 31/3/20, আর এটা হচ্ছে 1/4/19। ঠিক আছে, এটা হচ্ছে 1/4/19। আর ধরো এখানে ধরো ডেট দিয়েছে 1/1/20, এই দিন বলেছে ডেট অফ পারচেজ, ডিওপি ডেট অফ পারচেজ। আর এই দিন বলেছে 1/2/20, এই দিন বলেছে পুট টু ইউজ। আমি কিন্তু এখানে অ্যাকাউন্টস বলছি না, এখানে ডাইরেক্ট ইনকাম ট্যাক্স বলছি। বলো, আচ্ছা এই অঙ্কের রেট অফ ডেপ্রিসিয়েশন তোমাকে বলে দিয়েছিল। এই অঙ্কে তোমাকে রেট অফ ডেপ্রিসিয়েশন বলেছিল 15%। তার মানে কি হবে, তুমি অ্যাসেটটা কবে কিনেছো সেটা তোমার কাছে ম্যাটার করে না, ম্যাটার করে তুমি অ্যাসেটটা কবে থেকে ইউজ করেছো। অ্যাসেট ইউজ করেছি 1/2/20। ঠিক আছে, এই তারিখ থেকে এই তারিখ অব্দি কত মাস হচ্ছে, সরি এই তারিখ থেকে এই তারিখ অব্দি দেখো 180 দিনের বেশি হচ্ছে না কম হচ্ছে। এই তারিখ থেকে এই তারিখ অব্দি 180 দিনের কম হচ্ছে। সেক্ষেত্রে তোমার রেট অফ ডেপ্রিসিয়েশন হবে 15%-এর হাফ রেট হবে, মানে 7.5%। আশা করি বোঝা গেছে।
নম্বর একটা অঙ্ক দিচ্ছি, এই একটা টাইম লাইন সাজিয়েছি, এটা হচ্ছে ধরো 31/3/20, এটা হচ্ছে 1/4/19। এখানে ধরো ডেট দিয়েছি 2/5/19, মানে এই দিন হচ্ছে তোমার ডিওপি, ঠিক আছে, ডেট অফ পারচেজ। আর পুট টু ইউজ কত বলেছে? পুট টু ইউজ বলেছে 1/2/20। আমি আবার বলছি, আচ্ছা আর একটা বলে দিই, রেট কত বলেছে? এই অঙ্কটায় রেট বলে দিয়েছে, এই অঙ্কটা রেট বলেছে 15%, ঠিক আছে তো। যেমন আমি বলেছি ডেট অফ পারচেজ কোনো ম্যাটার করে না, ম্যাটার করে পুট টু ইউজ। এই তারিখ থেকে এই তারিখ অব্দি কি 180 দিনের বেশি না কম? এই তারিখ থেকে এই তারিখ অব্দি দেখে বোঝাই যায়, বুঝতেই পারছো 1/2/20 থেকে 31/20 অব্দি 180 দিনের কম হচ্ছে, তাই এখানে লিখেছি লেস দেন 180 ডেজ। তাহলে কত হবে? রেট হবে 15% এর হাফ, 7.5%। তাহলে জিনিসটা মাথায় ঢুকেছে তোমাদের, রেট অফ ডেপ্রিসিয়েশন। তোমাদের ইনকাম ট্যাক্স পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ম্যাটার করবে কি, ডেট অফ পারচেজ ম্যাটার করবে না, রেডি টু ইউজ ম্যাটার করবে না, ম্যাটার করবে পুট টু ইউজ। পুট টু ইউজ দেখতে হবে 180 দিনের বেশি ইউজ করেছে না 180 দিনের কম। 180 দিনের বেশি ইউজ করলে পুরো রেট ডেপ্রিসিয়েশন দেবে, আর 180 দিনের কম হলে হাফ রেট। দেখো এবার কি বলে যে পুট টু ইউজ ইন ডিফারেন্ট প্রিভিয়াস ইয়ার। পুট টু ইউজ ইন ডিফারেন্ট প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, এটা কি বলতে চাইছে? মানে ধরো তুমি পারচেজ করেছো একটা প্রিভিয়াস ইয়ারে, আর পুট টু ইউজ হচ্ছে অন্য একটা প্রিভিয়াস ইয়ারে, সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশনটা ফুল ডেপ্রিসিয়েশন চার্জ হবে। একটা এক্সাম্পল দেখে নাও, কি বলেছে? ধরো 15-16 সালে তুমি একটা মেশিন পারচেজ করেছো, ঠিক আছে, 15-16 সালে তুমি মেশিন পারচেজ করেছো, আর 16-17 সালে তুমি মেশিনটা ইউজ করছো, পুট টু ইউজ করছো। ডেপ্রিসিয়েশন কোন সালে হচ্ছে? 16-17 সালে ফুল ডেপ্রিসিয়েশন। আবার বুঝে নাও, 15-16 সালে তুমি মেশিন কিনেছো, আর পুট টু ইউজ হচ্ছে 16-17 সালে, ঠিক আছে তো। তার মানে যে বছর মেশিন কিনছো সে বছর কি পুট টু ইউজ হচ্ছে না, সেক্ষেত্রে যে বছর মেশিনটা ইউজ হবে সে বছর থেকে ডেপ্রিসিয়েশন চার্জ হবে, সেক্ষেত্রে ফুল ডেপ্রিসিয়েশন হবে, সেক্ষেত্রে না এখানে 180 দিনের কনসেপ্টটা কোনো কাজে লাগবে না। আশা করি মাথায় ঢুকেছে, এই পয়েন্টটা মাথায় রাখবে। আর একটা নোট বলে যেটা মাথায় রাখে, ইন কেস অফ নিউলি সেট আপ ইউনিট, যদি নতুন কোনো সেট আপ হয়, মেশিনটা নতুন সেট আপ করেছে, ডেট অফ কমার্শিয়াল প্রোডাকশন ইজ কনসিডার্ড অ্যাজ ডেট অফ পুট টু ইউজ। সেই অঙ্কে যদি পুট টু ইউজ বলে না দেয়, যেদিন থেকে তোমার প্রোডাকশন স্টার্ট হচ্ছে সেই দিনটাই ধরা হবে পুট টু ইউজ। দেখো কিছু কিছু অঙ্ক দেখে নাও, অ্যাসেট কিনেছি 30/5/15-তে, কবে কিনেছি? 30/5/15-তে। বলেছে অলসো রেডি টু ইউজ, ঠিক আছে, এবং অ্যাসেটটা রেডি হয়ে গেছে ইউজ করার জন্য, অ্যাসেটটা রেডি হয়ে গেছে। আমি কি বলেছি? অ্যাসেট কবে কেনে ম্যাটার করে না, রেডি টু ইউজ ম্যাটার করে না, ম্যাটার করে পুট টু ইউজ, ঠিক আছে। তো পুট টু ইউজ হয়েছে কেস 1 31/7/16 হলে কি হবে, আর কেস 2 1/1/17 হলে কি হবে, ঠিক আছে তো। ডেপ্রিসিয়েশন 20%। তারপর দেখো অ্যাসেটটা কিনেছে কবে? অ্যাসেটটা কিনেছে 30/5/15, মানে 15-16-তে। 15-16 অ্যাসেসমেন্ট ইয়ারে, 15-16, দেখো এটা 15-16 অ্যাসেসমেন্ট ইয়ার, 15-16 অ্যাসেসমেন্ট ইয়ারে অ্যাসেটটা কিনেছে, আর অ্যাসেটটা ইউজ করছে কবে? 31/7/16, মানে 16-17। মানে কি ডিফারেন্ট প্রিভিয়াস ইয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, এটা ডিফারেন্ট প্রিভিয়াস ইয়ার। ডিফারেন্ট প্রিভিয়াস ইয়ার হলে ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন হবে, ঠিক আছে তো। এই দেখো এখানে দেখো ডেট লিখেছি, প্রথমে বলেছে, দেখো প্রথমে ডেট, এখানে কটা প্রিভিয়াস ইয়ারের কথা বলেছে? স্যার এখানে দুটো প্রিভিয়াস ইয়ার, 15-16, 16-17। তাই দেখো 1/4/15 থেকে, এই যে 1/4/15 থেকে 31/3/16 অব্দি একটা প্রিভিয়াস ইয়ার, আবার এই ধরো 31/3/16 বা 1/4/16 থেকে 31/17 অব্দি আর একটা প্রিভিয়াস ইয়ার। অ্যাসেটটা কিনেছে কবে? 30/5/15-তে, 30/5/15-তে অ্যাসেট কিনেছে, আর ইউজ করেছে কবে? 31/7/16-তে। আমাদের কাছে ম্যাটার করবে কি, আমাকে দেখতে হবে অ্যাসেটটা কিনেছে কবে। অ্যাসেটটা কিনেছে আগের প্রিভিয়াস ইয়ারে, আর ইউজ করছে কবে থেকে? পরের প্রিভিয়াস ইয়ারে। তার মানে কি একই প্রিভিয়াস ইয়ারে যদি অ্যাসেট পারচেজ আর পুট টু ইউজ থাকে, তখন তোমার আহ, ওই পুট টু ইউজ এর ডেটটা ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে। এক্ষেত্রে দুটো ডিফারেন্ট প্রিভিয়াস ইয়ার, ডেট ক্যালকুলেট করার কোনো দরকার নেই, অর্থাৎ ডে ক্যালকুলেট করার কোনো নো নিড টু চেক। এক্ষেত্রে পুরো 20% ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। তাহলে কি বললাম? তোমাকে দেখতে হবে অ্যাসেটটা কোন প্রিভিয়াস ইয়ারে কিনছে, ঠিক আছে তো, আর পুট টু ইউজ কোন প্রিভিয়াস ইয়ারে হচ্ছে। যদি অ্যাসেট পারচেজ আর পুট টু ইউজ সেম প্রিভিয়াস ইয়ারে থাকে, তখন তুমি ওই ক্যালকুলেট করে দেখবে ইউজটা কি হচ্ছে, মোর দ্যান 180 ডেজ নাকি লেস দ্যান 180 ডেজ, ঠিক আছে। আর যদি দুটো ডিফারেন্ট প্রিভিয়াস ইয়ার থাকে, তখন 180 ডেজ এর কোনো কনসেপ্ট কাজে লাগবে না, ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ।
কেস 2 কি বলেছে দেখো 1/4/15 থেকে 31 হলো একটা পিভিআর শেয়ার এই ডেটে অ্যাসেট কিনেছে 30/15 তে আর অ্যাসেটটা ইউজ করছে 1/1/17 ঠিক আছে তো নেক্সট পিভিআর শেয়ারে এই পিভিআর শেয়ারে তোমার অ্যাসেট কিনেছে আর এই পিভিআর শেয়ার ইউজ করে তাহলে ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ হবে এখানে 180 ডেজে কোনো কনসেপ্ট কাজে লাগবে না এখানে 20% ডেপ্রিসিয়েশন হবে এবার বলছে অ্যাসেট ডিসপোজাল ডিউরিং প্রিভিয়াস ইয়ার অ্যাসেট ডিসপোজাল দেখো অ্যাসেট ডিসপোজাল মানে কি অ্যাসেট ডিসপোজাল মানে অ্যাসেটটাকে বেচে দেওয়া ঠিক আছে প্রিভিয়াস ইয়ারে যদি অ্যাসেটটা বেচে দিই তাহলে কি হবে দেখো অ্যাকাউন্টসের কথাই যদি বলি দেখো অ্যাকাউন্টসে কি করতে অ্যাকাউন্টসে যখন অ্যাসেটটা বেচতে তুমি কি করতে যেই দিন অ্যাসেটটা বেচতে সেই দিনের বুক ভ্যালু জানতে যে বুক ভ্যালু অফ দ্য ডেট অফ সেল যেদিন অ্যাসেটটা বেচছে তার বুক ভ্যালুর সাথে সেল ভ্যালু কম্পেয়ার করতে যদি প্রফিট হতো তাহলে কিছু প্রফিট হতে পারতো আবার কিছু লসও হতো ঠিক আছে তো সেটা অ্যাকাউন্ট কিন্তু এখানে কোনো ট্যাক্সের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স বলেছে কত টাকা প্রফিট হবে বা কত টাকা লস হবে তোমার জানার দরকার নেই এইসব ইমম্যাটেরিয়াল এগুলো দরকারই নেই ঠিক আছে অ্যাসেট বেচে কত টাকা প্রফিট হবে বা লস হবে জানার দরকার নেই বলেছে ডিডাক্ট দ্য সেল ভ্যালু ফ্রম দ্য ব্লক অফ অ্যাসেট যদি রিটেন ডাউন ভ্যালু করো তো রিটেন ডাউন ভ্যালু থেকে বাদ দেবে সেল ভ্যালুটা যে স্ট্রেট লাইন মেথড করো ঠিক আছে তাহলে তার থেকে বাদ দেবে সেল ভ্যালুটা তার মানে এখানে যে অ্যাসেট ডিসপোজাল যদি দেয় যত টাকা দিয়ে অ্যাসেটটা বেচছো সেটা যদি স্ট্রেট লাইন করো স্ট্রেট লাইন থেকে বাদ দেবে মানে ইন্ডিভিজুয়াল অ্যাসেট আর যদি ডিমিনিশিং করো তাহলে ব্লক অফ অ্যাসেট থেকে বাদ দেবে ব্যাস নো নিড টু কম্পিউট প্রফিট আর লস অ্যাকাউন্টে প্রফিট আর লস ক্যালকুলেট করতেও কিন্তু এখানে প্রফিট আর লস ক্যালকুলেট করার কোনো রকমের দরকার নেই দেখো একটা অঙ্ক দেখো ভালো করে দেখে নাও ঠিক আছে রিটেন ডাউন ভ্যালু অফ ব্লক অফ অ্যাসেট দিয়েছে ব্লক অফ অ্যাসেট মানে কোন মেথড বলেছে রিটেন ডাউন ভ্যালু বলেছে ঠিক আছে অন 1/4/19 3 লাখ ঠিক আছে তো তখন আমরা অঙ্কটা করবো ডব্লিউডিভি অ্যাজ অন 1/4/19 মানে বছরের শুরুতে কত ছিল 3 লাখ এবার দেখো অ্যাসেট কিনেছে কিনা অ্যাসেট পারচেজ ডিউরিং দ্য ইয়ার 1 লাখ টাকা দিয়ে অ্যাসেট কিনেছে এখানে লিখেছি পারচেজ 1 লাখ কিন্তু অ্যাসেট কেনার ডেট আমাদের দেখতে হবে অ্যাসেটটা ইউজ করছি কবে থেকে অ্যাসেট কবে থেকে পারচেজ করেছি কোন ডেটে অ্যাসেট পারচেজ করেছি রেডি টু ইউজ জানার দরকার নেই পুট টু ইউজ বলেছে কিনা হ্যাঁ অঙ্কে পুট টু ইউজ বলে 30/5/19 এখানে 30/5/19 লিখলাম ঠিক আছে তো অ্যাসেট সোল্ড করেছি কত টাকা দিয়ে 40,000 টাকা দিয়ে অ্যাসেট সোল্ড করেছি ঠিক আছে তো এখানে সেল হলে মাইনাস হয়ে যায় 40,000 4 লাখ থেকে 40,000 বাদ দিলে কত হয় 3,60,000 ঠিক আছে তো তাহলে কি করবে আমাদের ফরম্যাটটা কি হচ্ছে ওপেনিং রিটেন ডাউন ভ্যালু তার সাথে পারচেজ যোগ করব আর সেল মাইনাস করে যেটা হলো 3,60,000 এবার তোমাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে এই যে 1 লাখ টাকা পারচেজ দিয়েছে বলো এই 1 লাখ টাকা পুট টু ইউজ বলেছে 30/19 এই ডেটটা থেকে একদম পুরো 31 মার্চ অবধি ঠিক আছে 30/19 থেকে 31 মার্চ 2020 অবধি 180 দিনের বেশি হচ্ছে না কম হচ্ছে স্যার 180 দিনের বেশি হচ্ছে 180 দিনের বেশি হলে ফুল রেট চার্জ করবে মানে এই যে 3,60,000 ছিল ওই 3,60,000 এর উপর ফুল রেট 20% কত 72,000 3,60,000 থেকে 72 বাদ দিলে কত হয় 2,88,000 যেটা রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31 মার্চ 2020 তাহলে বুঝতে পারলে তো এখানে পুরো 20% ডাইরেক্ট চার্জ করা হলো আমাকে দেখতে হবে জবে থেকে পুট টু ইউজ হবে সেই ডেট থেকে একদম এন্ড অফ দ্য ইয়ার অবধি 180 এর বেশি না কমে এই অঙ্কটা 180 এর বেশি তাই পুরো 20% চার্জ করা হয়েছে দেখি পুট টু ইউজ মোর দ্যান 180 ডেজ দেখো তোমাদের বোঝার জন্য একটা ফরম্যাট দিয়ে দিয়েছি তোমরা যে অঙ্কটা করবে রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/4/19 ঠিক আছে তার সঙ্গে পারচেজ যোগ করবে তার থেকে সেল বাদ দিয়ে হবে ব্যালেন্স তার থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে হবে রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন ক্লোজিং পারচেজ এখানে পারচেজটা কি হয় না পারচেজটা পুট টু ইউজ 180 দিনের বেশি হতে পারে পুট টু ইউজ 180 দিনের কম হতে পারে আর একটা অ্যাকোয়ার্ড বাট নট পুট টু ইউজ কিনেছে কিন্তু সেটাকে পুট টু ইউজ করো এবার দেখো এই যে ডেপ্রিসিয়েশন করছে না ডেপ্রিসিয়েশন করতে গেলে কতগুলো স্পেশাল পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে কি কি বলেছে প্রথম পয়েন্টটা ম্যান্ডেটরি টু ক্লেম ডেপ্রিসিয়েশন ফর অল এসএসসি ঠিক আছে তো সমস্ত এসএসসি ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলকভাবে ক্লেম করতে হবে ডেপ্রিসিয়েশন সমস্ত এসএসসি সমস্ত রকমের এসএসসি ডেপ্রিসিয়েশনের জন্য ক্লেম করতে পারে মানে depreciation is allowed if asset is used for business profession and SSC is owner of asset depreciationটা allow হবে যদি অ্যাসেটটা বিজনেস এন্ড প্রফেশন পারপাসে ইউজ হয় তাহলে কি বলে depreciationটা allow হবে কখন যদি অ্যাসেটটা যদি বিজনেস প্রফেশনে ইউজ হয় এবং অ্যাসেটটার অ্যাসেসি যদি অ্যাসেটটার ওনার হয় তাহলে তোমার এটা মানে depreciationটা allow হবে in case of hire purchase ঠিক আছে the buyer মানে hire purchaser can claim depreciation যদি hire purchaser কথা বলি তাহলে buyer মানে hire purchaser ক্লেম করতে পারো depreciation এর জন্য
ইন কেস অফ লিজ, লিজের কথা যদি বলি, ডেপ্রিসিয়েশন উইল বি ক্লেমড বাই দ্য লিজার। বলছে ইন কেস অফ জয়েন্ট ওনারশিপ, ধরো একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কেনা হয়েছে, দুজন মিলে কিনেছো, দুজন মিলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনেছো, সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশন ইজ অ্যালাউড প্রপোর্শনাল বেসিস, ঠিক আছে, প্রপোর্শনাল বেসিস ডেপ্রিসিয়েশন চার্জ হবে। তাহলে কি স্ট্যান্ড বাই মেশিনারি অ্যান্ড এমার্জেন্সি স্পেয়ার, ফর এক্সাম্পল ইনভার্টার, তারপর এক্সটিংগুইশিং, the depreciation allowed even if they are ready to use, not put to use। আচ্ছা, এক্ষেত্রে এই কন্ডিশনের জন্য তোমার রেডি টু ইউজটাই কাজে লাগবে, পুট টু ইউজটা কোনো কাজে লাগবে না, ঠিক আছে। তো তুমি ধরো একটা ইনস্টিটিউট চালাও, ঠিক আছে, সেখানে ধরো কম্পিউটার ইনস্টিটিউট, কম্পিউটার কোচিং সেন্টার আছে, সেখানে তো তোমার 10টা কম্পিউটার আছে, ঠিক আছে, তো 8টা কম্পিউটার কাজ হয়, ঠিক আছে, আর দুটো কম্পিউটার তুমি পাশাপাশি রেখে দিয়েছো, যখন দরকার হবে তখন ইউজ করবে, ঠিক আছে, কিন্তু ঠিকঠাক কম্পিউটার। এবার ধরো কখনো ধরো দুটো কম্পিউটার না তোমার কাজ করছে না, যে 8টা কম্পিউটার তোমরা সারাক্ষণ যে স্টুডেন্টদের পড়াচ্ছো, তার মধ্যে দুটো কম্পিউটার কাজ করছে না, তাহলে কি করবে, বাকি যে দুটো কম্পিউটার পড়ে আছে না, স্ট্যান্ড বাই পড়ে আছে, সেই কম্পিউটার গুলোকে তুমি কাজে লাগাবে। তার মানে কি, এক্ষেত্রে পুট টু ইউজ কোনো ম্যাটার করলো না, এক্ষেত্রে রেডি টু ইউজ, ঠিক আছে। এবার বলছে কি, দেখো অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন খুব ইম্পর্টেন্ট, এটাও আসে সিইউবি কম অনার্সে, কি বলছে, বিজনেস of manufacture of any article or generation, transmission, distribution of power, ঠিক আছে, তারা অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশনের জন্য অ্যাপ্লিকেবল করতে পারে, ম্যানুফ্যাকচারিং বিজনেসের জন্য অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন অ্যালাউ আছে, ঠিক আছে, তারপর জেনারেশন, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের ক্ষেত্রে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন অ্যালাউ আছে। তবে এখানে বিজনেস অফ ম্যানুফ্যাকচার বলতে কি কি বলছে, ইনক্লুডিং অফ প্রিন্টিং, পাবলিশিং, এফএম স্টেশন, রেডিও প্রোগ্রাম, এফএম স্টেশন তো বুঝতেই পারছো তোমার 92.7, 98.3, 93.5, তাই তো, এইগুলোকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন অ্যালাউ আছে। ম্যানুফ্যাকচারিং বিজনেস বলতে কি বোঝাচ্ছে, প্রিন্টিং, পাবলিশিং, এফএম স্টেশন, রেডিও প্রোগ্রাম ইত্যাদি। এছাড়াও তোমার জেনারেশন অফ পাওয়ার, ট্রান্সমিশন অফ পাওয়ার, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের ক্ষেত্রেও তোমার অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন অ্যালাউ আছে। তবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে রিটেন ডাউন ভ্যালু মেথড যেন ফলো করা হয়, তাহলে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন অ্যাপ্লাই করা হবে। আচ্ছা, আর একটা কথা বলেছি, শুধু প্ল্যান্ট এন্ড মেশিনারির ক্ষেত্রে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন অ্যাপ্লিকেবল আছে, ঠিক আছে, বিল্ডিং এর ক্ষেত্রে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন হবে না, ফার্নিচারের ক্ষেত্রে হবে না, আর ইনটেনজিবল অ্যাসেটস এর ক্ষেত্রেও কিন্তু অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন হবে না। আর কার কার ক্ষেত্রে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন হবে না, বলছে সেকেন্ড হ্যান্ড প্ল্যান্ট এন্ড মেশিনারির ক্ষেত্রে কিন্তু অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন হবে না। প্ল্যান্ট এন্ড মেশিনারি ইনস্টল ইন অফিস অর রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন, যদি অফিস বা রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশনে যদি প্ল্যান্ট এন্ড মেশিনারি ইনস্টল করা হয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন হবে না। মানে তুমি যদি অফিস বা রেসিডেন্সিয়াল ইউনিটে যদি এসি ইনস্টল করো, সেক্ষেত্রে কিন্তু অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন হবে না। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন কোথায় হবে, ফ্যাক্টরিতে হতে হবে। আচ্ছা, শিপ, ট্রান্সপোর্ট, এয়ারক্রাফট, এখানেও অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন হবে না। প্ল্যান্ট এন্ড মেশিন অন হুইচ 100% ডেপ্রিসিয়েশন অলরেডি ক্লেম, যে সমস্ত প্ল্যান্ট এন্ড মেশিনের উপর 100% ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, তার উপর অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন হবে না। আশা করি বোঝা গেল, সবই বোঝালাম। এবার বোঝাবো কি অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, ইন দ্য ইয়ার ইন হুইচ ইট ইজ পুট টু ইউজ, ঠিক আছে, ইন দ্য ইয়ার ইন হুইচ ইট ইজ পুট টু ইউজ, যে বছর ইউজ করা হবে। কি বলছে, আন্ডারটেকিং set up on or after 1/4/15 in the notified area of Bihar, Andhra Pradesh, Telangana or West Bengal for manufacturing of any article। দেখো আমাদের ভারতবর্ষের মধ্যে সমস্ত রাজ্য কিন্তু ডেভেলপ নয়, ঠিক আছে, অর্থাৎ ইকোনমিক ডেভেলপ নেই, ঠিক আছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইনকাম ট্যাক্স পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই সমস্ত এরিয়াগুলো একটু অনুন্নত এরিয়া, ঠিক আছে, সেই সমস্ত এরিয়া যদি তোমরা যদি প্ল্যান্ট এন্ড মেশিনারি ইনস্টল করো, তাহলে তোমাদের বেশি ডেপ্রিসিয়েশন দেবো, কত পার্সেন্ট, 35% ডেপ্রিসিয়েশন। সেই সমস্ত রাজ্যগুলো কি বলেছে, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা বা ওয়েস্ট বেঙ্গল, এইসব সাইডে করলে তোমাকে 35% ডেপ্রিসিয়েশন, একদম পুরো পরিষ্কার, যাতে ওই সমস্ত এরিয়ার মানুষগুলো যাতে কাজকর্ম পেতে পারে, অর্থাৎ ওখানে প্ল্যান্ট এন্ড মেশিনারি ইনস্টল হয়, তাহলে ওখানে অনেক ফ্যাক্টরি তৈরি হবে, আর ফ্যাক্টরি তৈরি হলে অনেক মানুষ কাজ পাবে, তাহলে দেশের অনেক ভালো হবে, ঠিক আছে, দেশের সাধারণ মানুষের ভালো হবে, সেটা কথা ভেবেছে। আর অন্যান্য কেস হলে, অন্যান্য জায়গায় হলে 20%। এবার বলছে ইউজেস ডিউরিং দ্য ইয়ার, ইউজেস কিন্তু সেম কনসেপ্ট আগের মতনই, যদি 180 ডেজ বা তার বেশি হয়, তার একটা কনসেপ্ট ছিল, আর 180 ডেজ এর কম হলে কি হবে, 180 ডেজ এর বেশি হলে 35% এবং 20%, ঠিক আছে, কখন 35% বলেছে, কখন 20% বলেছে। 35% যেমন উন্নত এরিয়ার জন্য, ঠিক আছে, যেমন তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল,
বিহার এইসব জায়গায় ইউজ করে 35%, অন্যান্য কেস হলে 20%। আর 180 দিনের কম হলে হাফ রেট হবে। 35% হাফ 17.5, আর 20% হাফ 10। In case asset is sold in the year in which it is put to use, then no additional depreciation will be allowed. বলছে যেই বছর তুমি অ্যাসেটটা বেচে দিচ্ছ সেই বছরই যদি পুট টু ইউজ হয় তাহলে সেক্ষেত্রে কোনো রকমের অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন হবে না। দেখো এরপরে একটা অঙ্ক করা ছিল, খুবই ভালো অঙ্ক। বলছে এক্স লিমিটেড এঙ্গেজ ইন ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচারিং বিজনেসে এঙ্গেজ আছে। ডিটেলস দিয়েছে প্রিভিয়াস ইয়ার 2019-20। ওপেনিং রিটেন ডাউন ভ্যালু বলে দিয়েছে, মানে ব্লক অফ অ্যাসেটস এর অঙ্ক দিয়েছে। প্ল্যান্ট এন্ড মেশিন 20 লাখ। তারপরে যে মেশিনারি পারচেজ অন 1919 10 লাখ। ঠিক আছে, নিউ কার পারচেজ 112-20 8 লাখ। ঠিক আছে, কম্পিউটার পারচেজ 3120 4 লাখ। ঠিক আছে, এটা ব্লক অফ অ্যাসেটের অঙ্ক দিয়েছে। প্ল্যান্ট এন্ড মেশিনারি, ঠিক আছে, প্ল্যান্ট এন্ড মেশিনারি আর নিউ কার, মানে প্ল্যান্ট এন্ড মেশিনারি কার একটা ব্লকে পড়বে, কম্পিউটার একটা ব্লকে পড়বে। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন বলছে অ্যাসেট ওয়্যার পুট টু ইউজ ইমিডিয়েটলি, কম্পিউটার হ্যাজ বিন ইনস্টল ইন অফিস during previous year 1920 machinery purchase on 30th October 2018 for rupees 10 lakhs. Additional depreciation claimed on such machinery besides normal depreciation. Depreciation rate 15%, compute depreciation for the previous year 2019-20. দেখো অঙ্কটা করছি। অঙ্কটায় তোমার দুটো ব্লক অফ অ্যাসেট দিয়েছে, একটা যে প্ল্যান্ট এন্ড মেশিনারি আর একটা দিয়েছে কম্পিউটার। ঠিক আছে, একটা ব্লক 1 করবে, একটা ব্লক 2 করবে। দেখো অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন একটা ব্লক 1 এ লিখেছি প্ল্যান্ট এন্ড মেশিনারি 15%। আমরা জানি প্ল্যান্ট এন্ড মেশিনারি 15% হয়, ব্লক 2 কম্পিউটার 40% হয়। ঠিক আছে, তো ওপেনিং রিটেন ডাউন ভ্যালু লিখতে শিখেছি। প্ল্যান্ট এন্ড মেশিনারি ওপেনিং ছিল 20 লাখ টাকা, কম্পিউটার ওপেনিং ছিল না। পারচেজ, প্ল্যান্ট এন্ড মেশিনারি পারচেজ করেছি, দেখো কত টাকা দিয়ে পারচেজ করেছি। দেখো প্ল্যান্ট এন্ড মেশিনারি একটা পারচেজ 10 লাখ, আর এখানে 8 লাখ 18 লাখ টাকা। কম্পিউটার পারচেজ করেছি 4 লাখ টাকা দিয়ে। দেখো এটা 18 লাখ 4 লাখ, 20 লাখ আর 18 লাখ যোগ করে 38 লাখ, নীল আর 4 লাখ যোগ করে 4 লাখ। এটাই হচ্ছে তোমার ব্যালেন্স। এবার তোমাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। ঠিক আছে, তো ডেপ্রিসিয়েশন কিভাবে চার্জ করবো দেখে নাও। দেখো এই অ্যাসেটটা তুমি 10 লাখ টাকার যে মেশিনারিটা পারচেজ করবে 1/9/19। এবার বলে স্যার পারচেজ পুট টু ইউজ, বলে পুট টু ইউজ ইমিডিয়েটলি, মানে এই ডেট থেকে একদম পুরো ইয়ার এন্ড অব্দি কতদিন হচ্ছে? 180 দিনের বেশি হচ্ছে না কম হচ্ছে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 180 দিনের বেশি হচ্ছে। এই 10 লাখ টাকা 180 দিনের বেশি হচ্ছে, তাহলে 20 হাজার ডেপ্রিসিয়েশন চার্জ হবে। পরে বলছি নিউ কার পারচেজ কবে? 1/12/20-তে। তাহলে কবে হচ্ছে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 4 মাস হচ্ছে, মানে 180 দিনের কম। মানে এই 8 লাখ টাকার উপর কত হবে? 8 লাখ টাকা ইন্টু হাফ রেট হবে, যত রেট বলে তার হাফ হবে। আর কম্পিউটার পারচেজ করে কবে? 3/1/20-তে, এটাও 180 দিনের কম হচ্ছে, এটার উপর হাফ রেট হবে। ডেপ্রিসিয়েশন বলেছি, নর্মাল ডেপ্রিসিয়েশন প্রথমে করবো। যেটা বলছিলাম এই যে কারটা কিনেছে কবে? 1/12/20-তে, মানে এই যে 1/12/20 থেকে একদম 31 মার্চ 2020 অব্দি 180 বেশি না কম? 180 দিনের কম। তার মানে এটা করবো কি, 8 লাখ টাকা 180 দিনের কম হচ্ছে, তাহলে এর উপর রেট করবো হাফ রেট। কার কি লিখেছি? পুট টু ইউজ লেস দ্যান 180 ডেজ। 180 দিনের কম কি কি আছে? কার আছে 8 লাখ টাকা ইন্টু 15% কারের উপর হাফ রেট হয়, এটা -60,000। কম্পিউটার কিনেছি কবে? দেখো কম্পিউটার কিনেছি 3rd জানুয়ারি। কম্পিউটার কিনেছি 3rd জানুয়ারি 2020-তে, একদম 31 মার্চ 2020 অব্দি কত মাস হচ্ছে? 180 দিনের কম হচ্ছে, তাই 4 লাখ ইন্টু যার রেট তার হাফ হবে। এই দেখো কম্পিউটার উপর 40% রেট, হাফ রেট হবে, করে কত হচ্ছে? -80,000। আচ্ছা ব্যালেন্স কত? টোটাল তো ব্লক 1 এ টোটাল 38 লাখ টাকা ছিল, টোটাল তো 38 লাখ টাকা ছিল, তার মানে 8 লাখ টাকার ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, তাই তো? 38 লাখের মধ্যে 8 লাখ টাকা হয়ে গেছে লেস দ্যান 180 ডেজ, তাহলে বাকি 30 লাখ টাকা কি মোর দ্যান 180 ডেজ? তাই করি 30 লাখের 15%, 4,50,000। আর কম্পিউটারটা কিছু হবেই না, ব্যালেন্স ছিল 4 লাখ, 4 লাখেরই চার্জ করে দিয়েছি। এবার অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন করবো। দেখো কি বলেছে? বলছে ডিউরিং প্রিভিয়াস ইয়ার 1920 মেশিনারি পারচেজ
অন 31st October 2018, ঠিক আছে তো 19-20 প্রিভিয়াস ইয়ারে কি বলছি, যেটা আগের বছর একটা 10 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছিলাম, ঠিক আছে, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন ক্লেম অন সাচ মেশিনারি বিসাইড নরমাল ডেপ্রিসিয়েশনের পাশাপাশি অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলেছে। দেখো আগের বছর কিনেছিলাম কবে, 31/10/18-তে, তো 31/10/18-তে যদি কিনে থাকি, ঠিক আছে, আগের বছর প্রিভিয়াস ইয়ার 180 দিনের কম ইউজ করেছিলাম, তাই তো 180 দিনের কম ইউজ করলে যতটা অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন, প্ল্যান্ট মেশিনের উপর অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন কত হয়, 20%, ঠিক আছে, তার হাফ চার্জ হয়েছিল আগের প্রিভিয়াস ইয়ারে। দেখো এটা কি হয়, ডিউরিং প্রিভিয়াস ইয়ার 2019-20, মানে এই বছর প্রিভিয়াস ইয়ারে মেশিনারি পারচেজ বলছে আগের বছর, এই প্রিভিয়াস ইয়ার তো 19-20, কিন্তু আগের বছর প্রিভিয়াস ইয়ার কত ছিল, 18-19 প্রিভিয়াস ইয়ার একটা মেশিন কিনেছিলাম 10 লাখ টাকা দিয়ে, তার উপর অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলেছে, কিন্তু কিনেছিলাম কবে, 31/10/18-তে, 31/10/18 থেকে 31/3/19 অব্দি, তাই তো 180 দিনের কম হচ্ছে, তার মানে আগের বছর যে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন মেশিনের উপর অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন 20% হয়, ঠিক আছে তো, তো অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন বেসিক্যালি মেশিনের উপরই হয় 20% চার্জ করেছিলাম আগের বছর। 20% এর মধ্যে যেহেতু 180 দিনের কম ছিল তাই 10% চার্জ করেছিলাম, বাকি 10% এই বছর মানে 19-20 চার্জ করবো, 10 লাখের উপর 10% এই বছর চার্জ করবো। তাই দেখো লিখেছি এখানে মেশিনারি 10 লাখ টাকা ইন্টু 20% ইন্টু হাফ, মানে এই বছর চার্জ করবো। মানে আমরা 18-19 প্রিভিয়াস ইয়ারে একটা মেশিন কিনেছিলাম 10 লাখ টাকা দিয়ে, ঠিক আছে, তার উপর ওটা 180 এর কম ইউজ করেছিলাম, তাই ওখানে 20% আর হাফ 10% চার্জ করেছিলাম, বাকি 10% এখানে চার্জ করবো। আর আমরা কি করেছিলাম, কার কার উপর অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন হয় না, কোন, শুধুমাত্র প্ল্যান্ট আর মেশিনের উপরই অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন হয়, কারের উপর হয় না, কম্পিউটারের উপর হয় না, ফার্নিচারের উপর হয় না। তো দেখো মেশিনারি কারেন্ট প্রিভিয়াস ইয়ারে মানে এই বছর অর্থাৎ 19-20-তে আমরা একটা মেশিন কিনেছিলাম 10 লাখ টাকা দিয়ে, ঠিক আছে, কবে কিনেছিলাম, 1-9-19, দেখো তো 180 এর বেশি হচ্ছে না কম হচ্ছে, 9, 10, 11, 12, 1, 2, 3, 180 এর বেশি, তার মানে পুরো 20% চার্জ করা হবে 10 লাখের উপর 20%, এই প্ল্যান্টের উপর 10 লাখ 20% করে মাইনাস 2 লাখ, কত হবে, 38 লাখ টাকা থেকে 60,000 বাদ দেবো, 4,50,000 বাদ দেবো, 2 লাখ বাদ দেবো, আর 1 লাখ বাদ দেবো, বাদ দিয়ে হচ্ছে 29,90,000, আর এখানে 4 লাখ থেকে 80,000 বাদ দিলে 3,20,000, এটা হচ্ছে ক্লোজিং রিটার্ন ডাউন ভ্যালু। আশা করি অঙ্কটা বোঝা গেছে।